নমস্কার, আজকাল ডট ইনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা পডকাস্টের একটা নতুন এপিসোড নিয়ে আজকে চলে এসেছি। আজকে আমাদের যিনি অতিথি, তার নাম রজতাভ দত্ত। এই নামটা বললেই যথেষ্ট, কারণ নানা রূপে নানা মাধ্যমে তাকে আমরা দেখেছি। কখনো সিনেমায় খুব রাগী ভিলেন, কখনো মঞ্চে মঞ্চে খুব ইন্টারেস্টিং একটা চরিত্র, কখনো বা কোনো একটা রিয়ালিটি শোয়ের জাজ। রজতাভ দত্তকে স্বাগত জানাই আজকাল ডট ইনের এই পডকাস্ট এপিসোডে। ধন্যবাদ। নমস্কার। নমস্কার। আচ্ছা, প্রথম যে প্রশ্নটা আপনাকে করব, যেটা আমার জানতে ইচ্ছা করে, আপনি কি একটু ইন্টারভিউ এইসব মিডিয়া থেকে একটুখানি পালিয়ে বেড়ান, মানে এড়িয়ে চলার চেষ্টা করেন? আমি এমনিতেই আমার সোশ্যাল ফ্রাইট আছে, মানে আমি যে চরিত্র করি তাতে আমাকে জাজ করা হয়তো শক্ত, কিন্তু আমি মূলত লাজুক প্রকৃতির মানুষ। এবং ছোটবেলা থেকেই বাড়িতে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব এরকম এলে অনেক সময়ই আমি অন্য ঘরে লুকিয়ে থাকার চেষ্টা করতাম। আমার চরিত্র ছাড়া, মানে ক্যামেরা বা স্টেজের সামনে ওঠা ছাড়া, আমি নিজে সাধারণত অনেকের সামনে পড়লে একটু সোশ্যালি অকওয়ার্ড ফিল করি। আর ইন্টারভিউ থেকে পালিয়ে বেড়ানোর একটা কারণ হচ্ছে মূলত দুটো। যেই ইন্টারভিউগুলোতে সাধারণত আমার আজকের দিন অবধি আসার জার্নি নিয়ে প্রশ্ন করা হয়, আমি খেয়াল করে দেখি যে এতবার সেগুলো বলে ফেলেছি, আমার মনে হয় আমি কোনো একটা জিনিস বিক্রি করছি। এক ভাষায়, এক দাড়িকমা সমেত আমি বারবার সেই একই কথা বলে চলেছি, এবং সেই কথাগুলো বারবার ব্যবহার করতে থাকলে যেরকম তার মধ্যে প্রাণ থাকে না, আমার নিজের কখনো মনের ভুলে দুটো ক্লিপ চলে এলে আমার মনে হয় যে মানে তাতে সত্যি হয়তো আছে, কিন্তু প্রাণ আর নেই। আর তাছাড়া লোকে এটা কতদূর জানতে ইন্টারেস্টেড আর এতভাবে শুনে ফেলেছে যে আমার সেগুলো বলতে একটু মনে হয় আর সেই ইন্টারভিউটা দিয়ে কী হবে। দ্বিতীয়ত, প্রত্যেক দিন পৃথিবীর কোনো না কোনো প্রান্তে কোনো অন্যায় ঘটে চলেছে, সেগুলো জানানো হয় বেশিরভাগ সময় আমার নিজের কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম নেই বলে, এবং সকালবেলা কাজে বেরিয়ে গেছে আমি জানি না। এবার আমাকে ফোন করে হঠাৎ বলা হয় এইটা ঘটেছে, এটার রিয়াকশন কী দেবেন। এবার যিনি আমায় বললেন সত্যি কি সত্যিটা তার মধ্যেই রয়েছে, নাকি সেটার সম্বন্ধে রিয়াকশন দিতে গেলে আমার তার আগে পরে আরেকটু জানা দরকার। নইলে যিনি আমার কাছ থেকে রিয়াকশন চাইছেন তিনি যেভাবে প্লেস করলেন তার রিয়াকশন হয়, এবার তার দায়িত্ব আমি নিতে পারবো তো? আমি কি সত্যি আমার যেটা মনে হচ্ছে সেটা বলছি? দ্বিতীয়ত, আজকে অভিনয় সংক্রান্ত ব্যাপারে আমাকে কিছু মানুষ হয়তো চেনেন, হয়তো কয়েকজন ভালোবাসেন, সেই জন্যে প্রত্যেকটা বিষয় সম্বন্ধে আমার কোনো মতামত দেওয়ার অধিকার জন্মেছে, সেটা তো একেবারেই নয়। কাজেই আমার তখন মনে হয় যে আমি যেই মুহূর্তে, এটাকে সোশ্যাল প্ল্যাটফর্মে আজকের দিনে ইনফ্লুয়েন্সার বলা হয়, আমার অভিনয় ভালোবাসেন বলে লোকে আমার এমন অনেক মন্তব্য নিয়ে ভাবনা চিন্তা করতে শুরু করবেন যেগুলো সম্বন্ধে হয়তো আমার পড়াশোনা, বোধ, দায়িত্ব কোনোটাই ততটা তীব্র নয়। কাজেই আমি যেটা বলবো সেটা আরেকজন যে আমার থেকেও আরেকটু দুর্বল চিত্ত, সে তাকে আমি ইনফ্লুয়েন্স করব, এবং সেটা একটা অন্যায়। দ্বিতীয় অন্যায় হচ্ছে যিনি বলতে চাইছেন তিনি ব্যক্তিগতভাবে কোনো গোষ্ঠীর হয়ে, কোনো প্রতিষ্ঠানের হয়ে, কিংবা বেশ কিছু পপুলার মতের হয়ে আমার কাছ থেকে একটা পার্টিকুলার উত্তর শুনতে চাইছেন। তিনি ইউজুয়ালি পুশ করে আমায় সেদিকে নিয়ে যাবেন। এবার আমার সেটা হ্যাঁ বলা উচিত না বলা উচিত সেটা ডিপেন্ড করবে সেই গোষ্ঠী সম্বন্ধে, সেই প্রতিষ্ঠান সম্বন্ধে আমার অন্য কোনো বিতরাগ তার মধ্যে একটা বড় ভূমিকা নিতে পারে। আমি হয়তো অন্য কোনো ব্যাপারে ক্ষেপে রয়েছি, অপছন্দ করি, এই ব্যাপারটাই হয়তো আমার সমর্থন করা উচিত ছিল, কিন্তু আমি সেটা করলাম না, কারণ ওই ইরিটেশনটা কাজ করলো। তৃতীয়ত, এখন সোশ্যাল প্ল্যাটফর্মে একটা সৈন্যবাহিনী তৈরি হয়ে গেছে। এবার আমি যদি কোনো ঠিক কথাও বলি এবং সেটা যদি পপুলার মতের বিরুদ্ধে হয়, তার এগেনস্টে যে ট্রোলিং, আমার তাতে কিছুই যাবে আসবে না, তার কারণ আমার আবার সোশ্যাল মিডিয়া নেই, কাজেই আমি সেটা জানতেই পারবো না। কিন্তু আমার চারপাশে যারা রয়েছেন, বন্ধু, আত্মীয় বা কাছের মানুষ, তারা কিন্তু সেই প্রতিবিম্বিত মানে অস্থিরতায় বেশ একটু বিচলিত বোধ করবেন, এবং হয়তো আমাকেও আমার যে কাজটা সেটা সম্বন্ধে ভাবনা চিন্তা থেকে তারাও তখন অস্থির করে তুলবে। তাই এই সব কিছু ব্যাপার স্যাপার না আমার একটু অস্বস্তিকরই লাগে। আমি যে কাজটা করছি, আমি অভিনয় ছাড়া কিছু সম্বন্ধেই বলতে খুব পছন্দ করি না। বাকিটা সম্বন্ধে আমার মনে হয় এই
টম ক্রুজের কিছুদিন আগে একটা ইন্টারভিউ দেখছিলাম, যে টম ক্রুজকে একজন এরকম জার্নালিস্ট বলছেন যে এটা সম্বন্ধে তোমার মত কি। টম ক্রুজ বলেছেন যে তোমায় বলবো কেন? বললো না, মানুষ জানতে চায়। বলেছে মানুষ নয়, বলো তুমি জানতে চাও। মানুষ এখানে নেই, তুমি জানতে চাইছো এবং তুমি আমাকে দিয়ে কিছু একটা বলিয়ে নিতে চাইছো। হ্যাঁ, কাজে সেই দায়িত্বটা তুমি সেটার থেকে সরে যেও না। এবং আমার মধ্যে সেই যে বলিয়ে নেওয়া, বা কারোর ক্ষেত্রেই যখন কোনো সেলিব্রিটি বা কোনো পরিচিত মানুষের ইন্টারভিউ নেওয়া হয়, সেটা দিয়ে তারা একটা নেতা খুঁজতে থাকে। মানে যে ভাষায় যে উত্তেজনায় কথাটা বলা হচ্ছে সেরকম হলেও চলবে না, সেই সমর্থনটা করে তাকে ছাপিয়ে গিয়ে এমন কিছু একটা বলতে হবে যাতে সেই বক্তব্যের ছাতার তলায় আরো 5 জন এসে দাঁড়াতে পারে, ওকে কোট করতে পারে। তো এই পুরো ব্যাপারটা না আমার ঠিক কিরকম মনে হয় রুচিকর নয়। এবার সেই ধারণাটা থেকে হয়তো যেখানটায় মন্তব্য করার কথা, সত্যি দায়িত্ব নেওয়ার কথা, আমি সেটাকেও এড়িয়ে যাচ্ছি। হয়তো সেটাকেও আমি সামনে নিলাম না। এবং আমার মনে হলো যে আমার মন্তব্য ছাড়া ওই চ্যানেলের মানে পরপর 6 জনের হয়তো ইন্টারভিউ নিতে হবে, আমারটা না হলে কিছু যাবে আসবে না। মানে খুব আপনি সোশ্যাল মিডিয়ায় নেই বললেন, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা ছবি ভাইরাল হয়েছিল, সেটা আপনার কাছে পৌঁছেছিল, যে আপনার খরাজ মুখার্জি এবং রজতাভ দত্তের মধ্যে গুলিয়ে। হ্যাঁ, সেটা দেখেছিলেন আপনি? দেখেছিলাম। খুব মজার ব্যাপার বা দুঃখজনক বলবো যে খরাজ মুখার্জি দেখেছেন কিনা আপনি জানেন না, আমি খড়ুকে পাঠানো হয়নি। আমরা হাসাহাসি করব, মানে এর তো আমার জীবনে অনেকবার ঘটেছে। একটা মজার ইনসিডেন্ট বলে এটাই আসছি। বহু বছর আগে, মানে তখনও আমি হয়তো বছর 5 কাজ করছি, মা বাড়ি গেছি কাঁচরাপাড়ায়, তার কাছে কল্যাণী পিকনিক গার্ডেন। তা সেখানটায় আমি আমার ভাই বোনদের নিয়ে, সবাইকে নিয়ে ঠিয়ে ঘুরতে গেছি। তো ওখানটায় একটি দম্পতি বা কাপল, তারা একটা ভিডিও ক্যামেরা নিয়ে এদিক ওদিক শুট করে বেড়াচ্ছেন। তারা এসে, তখনও অটোগ্রাফের চল, মোবাইল তখনও এত চারদিকে রমরমা হয়ে ওঠেনি, অটোগ্রাফ দিতে বলেছেন। আমায় কাগজ আর পেন দিয়েছেন, আমি অটোগ্রাফটা দিতে যাব। বললেন আপনার নামটা যেন কি? আমি মুখটা তুলে তার দিকে তাকিয়ে আমি লিখলাম সব্যসাচী চক্রবর্তী। তা আমার চারদিকে আমার ভাই বোনরা তো গড়িয়ে পড়ছে, পিঠে চিল মারছে, অমুক তমুক হচ্ছে, হ্যান ত্যান। তা আমি কাগজটা ফেরত দিয়েছি। এবার আমরা যাচ্ছি, পেছন পেছন ওনারা আমাদের শুট করতে করতে যাচ্ছেন, ওনাদের কথাবার্তা কানে আসছে। ভদ্রমহিলা বলছেন তার হাজবেন্ডকে, না গো উনি আরো লম্বা। ভদ্রলোকের উত্তরটা আরো অসম্ভব, চুপ করো, টিভিতে ওই রকম দেখায়। এটার পরে আমি মানে মা বাড়িতে এসেই আমার ল্যান্ডলাইন থেকে মিঠুদিকে, মানে সব্যসাচী মানে বেনুদার স্ত্রীকে আমি ফোন করে বললাম, মিঠুদি এইটা ঘটেছে এবং এটা বেনুদার লজ্জা, আমার না। এটা আমাদের সবার অহরহ হয়ে থাকে, এটা নিয়ে আমরা কিছু মজাও করি না। আমার তো খুব মজাই লাগে যে আমি তো সেই ভদ্রলোকের পরিচয় জানি না, তাহলে উনি যদি আমার নাম না জানেন, হয়তো উনি দেখেছেন কোথাও। আমার ঠিকুজি কুলুজি সবকিছু তাকে মুখস্থ করে রাখতে কে মাথার দিব্যি দিয়ে? এমন কোনো মহান কাজ আমি করিনি। আমি দেশের শিক্ষাকে এগিয়ে নিয়ে যাইনি, আমি চাঁদে রকেট পাঠাইনি, আমি বিরাট কোনো একটা এমন কিছু মানে সমাজের জন্য করিনি যাতে 4টি বিনোদন দেওয়ার চেষ্টা করেছি। কেউ হেসেছেন, মজা পেয়েছেন, একটু হয়তো কষ্ট ভুলে থেকেছেন। এর জন্য আমার সবকিছু মনে রাখতে হবে আমার ঠিকুজি কুলুজি। যেরকম প্রায়শই আমার বাবার নাম ভুল বলা হয়, হ্যাঁ, উৎপল দত্তের ছেলে ঠেলে বলে। এবার এর আগে ভানু বন্দ্যোপাধ্যায়ের ছেলে বলা হতো ওই ইয়েকে, কি মারা গেছেন, সুভাষিস মুখোপাধ্যায়কে যেরকম মনু মুখোপাধ্যায়ের পুত্র বলা হয়। আমি এটা মনে করতে পারছি না, ওই সময় খুব হ্যাঁ ভিলেন করতেন, কি নাম উনি, হ্যাঁ ওই গুরু দক্ষিণার ভিলেন। যাই হোক, তা এটা আসলে সারনেম এক হলে না অভিনয়ের ক্ষেত্রে, ওই যে চোখটা একরকম, ওই দেখ নাকটা একরকম, এরকম এগুলো পুরোটাই ইলিউশন। তা সেরকমও হয়। তা এই ব্যাপারে এরকম একটা কোথাও একটা মাঠে একবার শো করতে গেছি, খুব কমই করি, তা মাঝে মধ্যে শো করতে গেলে তা একজন ওরকম চিৎকার করে উঠে দাঁড়িয়ে বলেছেন যে আচ্ছা আপনার বাবার নাম তো উৎপল দত্ত না? আমি বললাম একেবারেই না, উৎপল দত্তের কোনো পুত্র সন্তান নেই, এক কন্যা সন্তান, তার নাম পিউ, তিনি দিল্লিতে শিক্ষকতা করেন। বললো এই তো আমাদের ওসি বলেছে, যেন দাইমার কাছ থেকে খবর পেয়েছে আর কি, নারী কেটে তিনি জন্ম দিয়েছিলেন। তা এরকম অহরহ কিন্তু আমাদের
পেতে হয়, সেই নিয়ে রাগ হয় না। এখানটায় আমার মনে হয়েছিল ব্যাপারটার মধ্যে একটা দুষ্টুমি আছে এই জন্যে, কারণ যিনি পোস্টটা করেছেন তিনি 3টি ছবিতে ডিওপি ছিলেন। আপনার 3টি ছবি? হ্যাঁ, পাশে যিনি দাঁড়িয়ে আছেন তিনি আমার সাথে 3টে কাজ করেছেন। তারপরে এটা তো হওয়ার কথা নয়, দুষ্টুমি হতে পারে। তার মনে হয়েছে শুধু যদি ওটা রজতাভ লেখা হয় তাহলে এত লাইক কমেন্ট পড়বে না। এবার তার পেছনে হিলারিয়াস সব কমেন্ট এসে লোকে গালি খেতেও ভালোবাসে। এখন আমি দেখেছি গালি খেতে ভালোবাসে কি করে বুঝলাম, আমি দীর্ঘদিন মিরাক্কেল বলে একটা শো করতাম, তো সেখানটায় মাঝখানে একটা সেগমেন্ট চালু করা হলো, সেটে থাকুন বস। এটা কথাটা এসেছিল কি করে, ওই ব্যান্ডেজ বলে যে মীরের যে টিমটা, সেখানে একজন বলেছিল শোনো চারদিকে খুব ঝামেলা, আমাদের কিন্তু সেটে সেটে থাকতে হবে, নইলে বল ভেঙে যাবে। তা সেই থেকে মীরের মাথায় আছে সেটে থাকুন বস, মানে একই সাথে সেটে থাকুন এবং সেটে থাকুন। এসে সবাই মিলে ফোন করে অ্যাপ্লাই করুন এবং তার থেকে একটা দল বেছে নিয়ে আমরা সেটে রাখবো এবং তারা সামনে থেকে দেখতে পাবেন। প্রথমে তো খালি সামনে থেকে দেখা নিয়েছিল, তারপর মীর যেটা শুরু করলো, যখনই প্রোগ্রামে একটু ঝুলে যেত তাদের র্যাক দিত। আচ্ছা, নানা রকম ভাবে র্যাক দিত। একটা বড় মইয়ের ওপরে একজনকে তুলে রেখে দিল, একজনের হাফ গোপ কামিয়ে দিল, অদ্ভুত সব কাণ্ড শুরু করলো। এবং তাতে সেই মানুষরা একরকম ভাবে বেঁচে রয়েছেন, কিন্তু এই ঘটনাটার পরে তারা এত পপুলার হতে লাগলেন লোকালি, পরে যদি কোনো দলঠল আসে তার মধ্যে কাউকে কিছুই বলা হলো না, তিনি গোসা করে বলতেন কই আমায় তো অপমান করলেন না। হ্যাঁ, কাজেই লোকজন গালি খেতেও ভালোবাসে, এটা আমি তখন বুঝেছি। কাজেই এই যে যিনি ডিওপি, তার হয়তো মনে হচ্ছে একটু গালি দিলেও আমি আমার ছবি 4টি লোকে দেখবে, ওভার লুক করে যাবে না, এ হতভাগা কে সেটা জানার চেষ্টা করবে, তাই হয়তো তিনি এটা করেছেন। সেটা আমি মজার ইয়েতেই দেখেছি আর কি, আমি সত্যি জানি না। আমি তো তাকে ফোন করে জিজ্ঞেস করা হয়নি কেন করেছো এরকম একটা কাণ্ড, কিন্তু সত্যি অদ্ভুত অদ্ভুত। কারণ এমনিতে একজন 4-5 জন করতেই পারে, কিন্তু এটা তো এটা একেবারে। এবার এই দুটো অন্য বিষয়ে প্রশ্ন করলে এবার একটুখানি আপনি জানি মানে এই যে মানে এটা সাধারণত আমি জানি না এটা মিরাক্কেলের কারণে হয়েছে নাকি অন্য কোনো কারণে হয়েছে, যে হিউমারের সঙ্গে কিছুটা আপনাকে আপনার কথাবার্তায় বা আপনার সঙ্গে আপনার কোনো ইন্টারভিউতে কোথাও সেখানে আপনার হিউমার এর সঙ্গে আপনাকে খুব মিলিয়ে দেখা হয়, যে আপনি একটু হাসির কথা বলবেন, একটু মজার কথা বলবেন। এই ব্যাপারটা কি ছোটবেলা থেকে আপনার ছিল? মানে ছোটবেলাটা তো আপনি তো কলকাতায় মানুষ পুরোটাই, একেবারেই কলকাতায়। হ্যাঁ, এবং সাউথ ক্যালকাটার ছেলে, যেটা পারমিতার একদিনের পর থেকে অনেকে ধরেই নিয়েছিল যে আমি নর্থ ক্যালকাটার মানুষ। কিন্তু নর্থ ক্যালকাটার সাথে আমার যোগাযোগটা হয়েছে অনেক পরে। মানে আমি ক্লাস 11-এ গোয়েঙ্কা কলেজে পড়তে যাই, তখন ওইদিকে কলাবাগান টলাবাগানের দিকে একটা বড় আমার বন্ধু বান্ধবের দল হয়, স্কটিশে একটা, আমার যেহেতু মাস্টারতো ভাই পড়তো ওখানটা আড্ডা মারতে গিয়ে শিলাজিতের সাথে তখন আলাপ হয়। কাজে ওই যে সংস্কৃতি নর্থ ক্যালকাটা, সেটা সম্বন্ধে আমার জানাশোনা এবং যতটুকু অ্যাডাপ্টেশন সেটা অনেক পরে হয়, কিন্তু আমি একদম সাউথ ক্যালকাটা। ওই স্কুল থেকেই থিয়েটারের সঙ্গে অ্যাটাচমেন্ট, মানে তখন থেকে কি অভিনয় করবেন এরকম কিছু ব্যাপার? না, একেবারেই না। আমি ছোটবেলা থেকে গান শিখতাম। আমি যখন ক্লাস 2-3-তে পড়ি তখন দক্ষিণীতে 2 বছর শিখেছিলাম, তারপর একবার ছেড়ে দিয়েছিলাম কারণ দক্ষিণীটা বাড়ি থেকে একটু দূর হতো, টালিগঞ্জ থানার কাছে আমি থাকতাম। তারপরে আবার ক্লাস 7-এ সুরঙ্গমা, আমাদের বাড়ির খুব কাছাকাছি, রাসবিহারী মোড়ে একটা স্টপ আমার বাড়ি থেকে, ওখানটায় তখন আবার 4 বছর শিখি। ফাইনাল ইয়ারে আমি ডিপ্লোমা 5th ইয়ারে আর পরীক্ষাটা না দিয়ে ছেড়ে দিই, কারণ আমার বাবাও মারা যান, পয়সা করিরও একটু টানাটানি ছিল, আর তাছাড়া তখন একটু মানে উঠতে শিখেছি আর কি ক্লাস 11-12। কাজেই তখন বাবাও যেহেতু মারা গেছেন, বাড়িতে শাসনও সেই অর্থে একটু মানে হালকাই, মানে বলবো না মানে নেই, তা সেই জন্যে তখন আর গানের স্কুলটা কন্টিনিউ করা সম্ভব হয় না। এটা কোন সময়, কত সালে? এটা হচ্ছে ওই 83 আমার মাধ্যমিক ইয়ার, 85 হচ্ছে এইচএস। তা ওই 86-6-এ আমি 87-এ আমি গ্র্যাজুয়েশন যখন শেষ করছি তখন ইয়েতে ঢুকে যাই, থিয়েটারে জয়েন করি আর কি। তার আগে অবধি সবাই যেরকম পাড়ায় একটু করে, স্কুলে একটু করে, মানে সেগুলো সিরিয়াস এফোর্ট নয়। তার সাথে মানে আমার সাথে আরো অনেক ছেলে মেয়েই তখন করেছে যারা পরবর্তীকালে সেরকম ভাবে। কিন্তু এটা তো কিছুটা বলে যে মানে আমার পরিচিত লোকজন গান বাজনা বা পাড়ার লোকজন বলতো মাথায় পোকাটা নড়ে যায় আর কি, মানে এই পোকাটা নড়াটা শুরু হলো কবে থেকে? পোকা নড়া বলতে ছোটবেলা থেকে সিনেমা থিয়েটার দেখতে খুব ভালোবাসতাম। আমাদের বাড়িতে কখনো এই ব্যাপারে খড়গহস্ত ছিল না, মানে আমাদের বাড়িতে অনেক
লোকজন ছিল, মানে দুটো ঘর ছিল, কিন্তু প্রচুর আত্মীয় স্বজনরা কিছুদিনের জন্য আমার কাকারা, মাসিরা, পিসিরা, মানে কারো হয়তো থেকে ওখান থেকে বিয়ে হচ্ছে, কেউ হয়তো ওখান থেকে চাকরি করছে কিছুদিনের জন্য, যতদিন না নিজের একটা আস্তানা হচ্ছে, কেউ হয়তো আগে এটা ছিল, আগে সত্যি এটা ছিল, পড়াশোনা করছে, এবং মানে এক্সটেন্ডেড ফ্যামিলি, এবং কেউ তখন কিন্তু কোনো প্রশ্ন করতো না, প্রশ্নই ওঠে না, মানে মা সবার জন্য ইয়ে করছেন, হয়তো দুর্গাপুজোয় অনেক আত্মীয় চলে এসছেন, মা নিজে বেরোতে পারলেন না, মা নিজে রান্না করছেন, আমরা তাদের সাথে ঘুরে ঠুরে এলাম, এই নিয়ে তাদের কখনো আক্ষেপও করতে শুনি। তা এই রকম একটা সময় প্রচুর বিভিন্ন ধরনের গল্পের বই বাড়িতে, সেগুলো পড়ছি। মাঝে মাঝে কলকাতায় মানে আমাদের অনেক আত্মীয় স্বজনই, কেউ হয়তো নর্থ বেঙ্গলে রয়েছে বা কেউ আসামের মানে অনেক দূরান্তেই রয়েছে, তারা এসে এখানটায় হয়তো চিকিৎসার জন্য উঠছে বা অন্য কোনো কারণে উঠছে, থাকছেন, এবং তখন তারা আমাকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। আমি তাদের সাথে হয়তো একটা, কারণ তারা ওই অল্প দিনের জন্য শহরে আসছেন, তো তারা চিড়িয়াখানা যাচ্ছেন, ভিক্টোরিয়া যাচ্ছেন, সাথে সিনেমা থিয়েটারও দেখছেন। কাজেই আমার তাদের সাথে সিনেমা থিয়েটার দেখার একটা অভ্যেস তৈরি হয়ে গেছিল। বাবাও সিনেমা দেখতে খুব ভালোবাসতেন, নাইট শোয়ে ছবি বাবার সাথে দেখেছি। ভালো ছোটদের ছবি এলে বাবা রোববার সকালে পূর্ণ থিয়েটার তখন খোলা, টার্জান, কিংকং এগুলো নিয়ে যেতেন আমাকে আর দাদাকে। আর পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়া ঠড়া যে চলছে, গান শোনা চলছে, বাবা বাঁশি বাজাতেন, গানের প্রশিক্ষণও চলছে, গানের প্রশিক্ষণ চলছে, এই সব কিছু মিলে। কিন্তু ওই তখনকার দিনে কেউ না এগুলোকে পেশা হিসেবে নেওয়ার কথা ভাবতো না। মানে ঠিক আছে, সবাই মোটামুটি বাঙালির বাড়িতে গান করে, কারো বাড়িতে যদি যাওয়া হয় তাহলে একটু আড্ডা ঠাড্ডা মারার পরে খাটের তলা থেকে একটা হারমোনিয়াম বার করে সবাই একটু গান করছে, একটা দুটো করে, সবারই একটা গানের শিক্ষা রয়েছে। তা এইরকম ভাবেই চলছিল। স্কুলে তুষার দে আমার শিক্ষক, স্বাগত যে লোকগীতি গায় স্বাগত দে, তার বাবা, উনি তৎকালীন নকশাল ছিলেন বলে পরে জেনেছি, বারাসাতের ওদিকে থাকতেন, এবং ওনারই লেখা নাটক অথ শিক্ষাবিদরা চারবার থেকে সেটা হয়েও ছিল প্রসেনিয়ামে, সেটা খানিকটা থার্ড থিয়েটার ফর্মে নাটকের চলনটা। তো সেটা যখন করি আমরা তখন 9-10-এ পড়ি, ওটা সেই অর্থে প্রথম একটু সংলাপ বললাম এরকম নাটক। এবং গ্রুপ থিয়েটার তো নয়, ওটা স্কুলের নাটক। ও, স্কুলের নাটক থেকে পাস আউট ব্যাচ হিসেবে আমরা ওটা করলাম। তার আগে ক্লাস 3-তেও এরকম ভাবে বড়রা নাটক করছে, তাতে আমার এরকম হেঁটে ঢোকা এবং বেরিয়ে যাওয়া একটা দৃশ্য, এইগুলো তো সবাই করে। তারপরে যখন নাকি স্কুল থেকে বেরোলাম, তখন পাড়ার যেসব বন্ধুরা মিলে আড্ডা ঠাড্ডা মারি, তারা সবাই একসাথে হয়ে বিড়লা, ওই যে কালীবাড়ির সামনে যে বিড়লা আর্ট গ্যালারি আছে, ওখানটা ছোট্ট স্টেজটায় আমরা একটা নাটক করলাম, শৈলেশ গুহ, নিয়োগীর ফাঁস, ও প্রত্যেকটা বাচ্চাই করে আর কি। কলেজেও ওরকম করলাম, 11-এ একটা নাটক করলাম। এগুলো কোনোটাই সিরিয়াস থিয়েটার চর্চা নয়, মানে এগুলোর নামও মেনশন করার কথা নয়। প্রথম ওই গ্র্যাজুয়েশনের পরে অন্তর্মুখ বলে একটা দলে ঢুকলাম, আমার বন্ধু শুভ বসুর দল। শুভ তখন মারা গেছে। ওরই দাদা সৌমিত্র বসু আমাদের নিয়ে দলে বসতে শুরু করলেন, এবং ওই যারা তখন অলরেডি থিয়েটার চর্চা করছে তাদের একটু থিয়েটারে ক্লাস নিচ্ছেন, পড়া হচ্ছে, এবং আমার অজান্তে আমি প্রশিক্ষিত হয়ে চলছি, এটা আমি বুঝতে পারছি না। এই করতে করতে তারপরে ওই দল থেকেই 2 আর 2 বলে একটা সায়েন্স ফিকশন, যেটা স্তানিস্লাভ লেমের একটা টেক্সট থেকে, মানববাবুর একটা সায়েন্স ফিকশন, ওটা মানে সোলারিসের স্তানিস্লাভ লেম। সেই নাটকটায় তখন খুব কঠিন, মানে খুব সহজ করেই একটা নাট্যরূপ দেওয়া হয়েছিল। একটি রোবট, ট্রুল আর ক্লাপাসিউস বলে দুজন বৈজ্ঞানিক, একজন বানিয়েছে, ট্রুল বানিয়েছে, ক্লাপাসিউসকে সে দেখাতে যায়, বলে যে কি কি পারে, বলে সব পারে। তখন বলে 2 আর 2 কত হয়, ও বলে 2 আর 2 5 হয়। আচ্ছা, এইখান থেকে নাটকটা শুরু হয়, যে একজনকে যখন অতটাই শক্তি দেওয়া হয় তখন সে যে কোনো জায়গায় নিজের, এবং সেইটা নিয়ে পুরোটা জার্নি, মানে সারাক্ষণ ধরে সে ওটা নিয়ে বেড়াবানা করতে থাকে, এবং কি করে সেই রোবটটি ভাঙা হলো। গল্পটি তার থেকে অনেক বেশি কমপ্লিকেটেড ছিল। গল্পটিতে ছিল ট্রুল আর ক্লাপাসিউসও হচ্ছে দুটো রোবট, কিন্তু অত জটিলতা আনা হয়নি। মোটামুটি একটা জীবন দর্শনের বা ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরির জায়গা থেকেই সৌমিত্রদা নাটকটা লিখেছিলেন, হয়েছিল। এবং আমি এক্সপেক্টই করিনি আমাকে পার্ট দেওয়া হবে। আমার এত অস্পষ্ট উচ্চারণ ছিল এবং কোনো অভিজ্ঞতাই নেই মঞ্চে। সৌমিত্রদারই বন্ধু ছিল রমেন সান্যাল, মারা গেছেন, তিনিও বহুরূপীর অভিনেতা ছিলেন।
মানে এক্স বহুরূপী তখন, তিনি বারবার বলেন ওর চেহারায় যাবে, ওকে দিয়ে একটু ট্রাই কর। তা প্রথমবার স্ক্রিপ্ট পড়তে দেওয়া হয়, এত খারাপ উচ্চারণ ছিল, নিয়ে নেওয়া হয়। তারপরে ওই ওনার ঠেলায় আমি 10 মিনিটের চরিত্রে প্রথম নামি। এই থিয়েটার করতে একের পর এক দল বদলে বদলে তারপর একটা জায়গায় গিয়ে দাঁড়ায় যখন আমি চাকরি শুরু করি। চাকরিতে ঢুকে যাওয়ার পর মনে হলো যে চাকরিটা ছেড়ে দিয়ে অভিনয় করব? না, আসলে চাকরিটা যখন করছি তখন থিয়েটারটা করছি, তখন দল বদলেছে। তার কারণ অন্তর্মুখের তখন সবাই, মানে প্রথম যে দল, সবাই চাকরি বাকরি পেয়ে যাচ্ছে। আমার যে বন্ধুরা আমাকে নিয়ে গেছিল আর কি, প্রায় জোর করে, তারা একজন পোর্ট কমিশনে চাকরি পেয়ে গেছে, একজন WBCS পেয়ে গেছে, একজন হিস্ট্রি। আমি একমাত্র কোথাও তখনও চাকরি পাইনি। কাজেই আমি তখন ওই দলটা কোল্যাপস করছে, আমি আরেকটি দলে জয়েন করলাম। সেটা হচ্ছে শুভাশিস মুখোপাধ্যায়ের স্ত্রী সীতা মুখোপাধ্যায়ের দল, উষ্ণিক। সেখানটায় আমি জয়েন করলাম এবং ম্যাক্স মুলার ভবন থেকে, তখন ম্যাক্স মুলার ভবন হচ্ছে এই সার্কুলার রোডে, ডুরেন মার্টের ম্যারেজ অফ মিস্টার মিসিসিপি, এই নাটকটার একটা অ্যাডাপ্টেশন হলো, ইশিতারি করা, বনলতার প্রেমিকের। এই নাটকটা করছি। এই নাটকটা করতে করতে আরেকটি নাটক হলো ইশিতার লেখা, তখনও ছিল অন্ধকার। তো এই দুটো নাটক যখন করছি, মানে পাশাপাশি চাকরিও করছি। তো একটা প্রাইভেট কোম্পানি, আমি অ্যাকাউন্টেন্ট, বাকি পুরো মানে মার্কেন্টাইল কোম্পানি, সব সেলসের কাজকর্ম হয়। তা বোঝাই তো যায়, মানে 5:30টায় আমি, এটা সরকারি অফিসের তখন যে চেহারাটা ছিল, যে একদম ঘড়ি ধরে বেরিয়ে যাওয়া যেত, সেরকম নয়। 7:30, 8টা বাজতো। তখন আমার ক্ল্যাশ হতে শুরু করলো রিহার্সালের সাথে। রিহার্সালে সবাই বিরক্ত হচ্ছে। শোয়ের দিন আমি প্রায় 2টার সময় মাঝখানে তালা দিয়ে চলে যাচ্ছি অফিস। কাজেই অফিসের যারা তারা স্বাভাবিকভাবেই বড় কর্তারা রাগারাগি করছে, ইত্যাদি ইত্যাদি করছে। তো একদিন আমাকে একটু কোরকে দেওয়ার জন্যে, হেড অফিস হচ্ছে তারাতলা না, যোগবাবুর বাজারের কাছে, ভবানীপুরে, আমাকে ম্যানেজার একটু ডাকলো যে একটু ধমকে দেবে। তা তিনি আমাকে ধমক দিচ্ছেন। আর আমি খুব খারাপ একজন কর্মী ছিলাম। প্রত্যেক মাসের শেষে আমার হিসেব মিলতো না, আর আমার মনে হতো আমার জেলে চলে যেতে হবে। তার কারণ 20 জন, 2টো মেশিন বেচা হতো ওখান থেকে। সেই 2টো মেশিনে 20টা করে সেলসম্যান ছিল। তারা তুখার ছেলে পুলে সব, এবং ওই মেশিন আমাদের ইস্যু করে করে আমাদেরই ছাড়তে হতো। তারা যে কখন 2-3টে মেশিন এক্সট্রা বার করে নিয়ে গেছে, কখনো ইচ্ছাকৃত, কখনো তাড়াহুড়োয় এন্ট্রি না করিয়ে, সেটা আমার জ্ঞানের বাইরে। এবং আমি দেখতাম 5-6টা মেশিনের মাসের শেষে হিসেব মিলছে না, এবং আমি ভাবতাম এই টাকা তো আমার মাইনেতে আমি দিতে পারবো না, কাজে আমায় তো জেলে থাকতে হবে। তারপরে মানে আবার অনেক কষ্ট করে, মানে সে প্রায় রাত জেগে বিভিন্ন জায়গা থেকে ক্রস চেক করে করে ওদের কাছ থেকে করে হিসেব মেলানো। তা আমি দেখলাম এই প্রেশার আমি নিতে পারছি না, এত অ্যাংজাইটি হচ্ছে ব্যাপারটা নিয়ে, আর আমি কাজটাও এনজয় করছি না। তা তখন আমাকে প্রায় আমি মুক্তি খুঁজছি। ওই রকম সময়তেই আমাদের গাঙ্গুলিদা, আমাদের ম্যানেজার, তিনি ওরকম খুব বকাঝকা করলেন। আমি পুরোটা শুনলাম। তার বললাম, আপনার কাছে সিগারেট আছে? আমার সিগারেট শেষ। আমি তখন সিগারেট খাই। উনি ভুরকুচকে বললেন, হ্যাঁ আছে। আমি বললাম, 2টো সিগারেট দিন, একটা কাগজ আর পেন দিন, আমি রেজিগনেশনটা লিখে দিচ্ছি। তিনি খানিকক্ষণ তাকালেন, 2টো সিগারেট রাখলেন টেবিলের ওপরে, একটা কাগজ আর পেন রাখলেন, আমি রেজিগনেশন দিয়ে বেরিয়ে গেলাম। সেই গাঙ্গুলিদার সাথে পরে আর দেখা হয়েছে? এই কিছুদিন আগে হয়েছে। কি বলছেন তিনি? প্রচন্ড হাসছেন উনি। ওই আমাদের যারা, মানে আমাদের ব্যাচ যারা ছিল, তারা মোটামুটি সবাই রিটায়ার করে গেছেন আর কি, আমাদের আর কোম্পানি চেঞ্জ করেছে। তা আমরা 3 জন, আমার সাথে অঞ্জন বলে আমার ব্রাঞ্চে একজন ছিল, পিনাকিদা ছিল আমার থেকে একটু সিনিয়রও, রিটায়ার করেছে, আর গাঙ্গুলিদা তো আরও কয়েক বছর আগে করেছে, এখন বিদেশে থাকেন। তা আমাদের এখানে মানে রবীন্দ্র সরোবর লেকের কাছে একটা খুব প্রতিষ্ঠিত একটা ক্লাবে আমাদের একদিন লাঞ্চ করলাম। আমি ওদের সবার সাথে খুব ইয়ে হলো। তারপর গাঙ্গুলিদা বললো, তোকে দেখ বার করে দিয়েছিলাম বলে আজকে তোর এইরকম একটা কেরিয়ার হলো, আমরা কত গর্ব করি বলে খুব হাসাহাসি হলো, প্রচুর ইয়ে হলো। কিন্তু গাঙ্গুলিদার সাথে তারপরেও মিট করেছি আমি, মানে উনি এটার একটা এক্সটেনশন আছে। এবার আমার প্রথমেই মানে অফিসের বাইরে বেরিয়ে মনে হলো মুক্তি, আমাকে আর এই কাজটা করতে হবে না, যেটা আমি একদিন ধরে করে উঠতে পারছিলাম না, এটা কি করে একটা হয়ে গেল। আমি প্রথম কি করলাম, আমি ভবানীপুরে তখনও এত মানে সেটার রমরমা হয়নি, ছোট ছোট সব গ্যারাজ ট্যারাজের মধ্যে চমৎকার মোমোর দোকান ছিল। পেট ভরে 1 প্লেট স্টিমড, 1 প্লেট ফ্রাইড মোমো খেলাম। তারপরে চলে গেলাম ধর্মতলায়, 12টা 3টে, 3টে 6টা, 6টা 9টা, 9টা 12টা, 4টা সিনেমা দেখলাম।
মোবাইলেই কাজে বাড়িতে তখনও কেউ খবর পায়নি যে আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। এবার 12:30 শো ওই তাড়াতাড়ি শেষ হয়ে যেত, এমনি ছবি ছোট ছোট হতো, বিজ্ঞাপনটা নাইট শোয়ে দেখাতো না, কাজেই 10:35 ছবি শেষ হয়ে গেছে, আমি 11:15 মধ্যে বাড়িতে ঢুকে গেছি। বাড়িতে ল্যান্ডলাইন এসছে তখন, আমি গলিতে ঢুকতে ঢুকতে শুনছি যে ফোন বাজলো। এবার আমি বেল বাজিয়েছি, মা দরজা খোলার আগে ফোনটা তুলে দেখি কাকে একটা বলছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই তো রনি ঢুকলো, আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমি রনিকে দিচ্ছি। আমি ঢুকে গিয়ে ধরেছি। এবার মা শুনছেন, আমি বলছি কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। আহা ঠিক আছে দাঁড়া না, না আমি জানি না কি করবো কিন্তু দেখছি দাঁড়া। এবার আমি ফোন রাখার পরে মা বললো কে কাঁদছেন, কার কি হয়েছে? আমি বললাম আমি চাকরিটা ছেড়ে দিয়েছি, আমার কলি কাঁদছে। ও তখন সেদিনই ওর এয়ারপোর্টে অঞ্জন ছিল, অঞ্জন আমার 1 মাস বাদে জয়েন করেছিল। আমার ওপর নাকি ওর ট্রেনিংয়ের ভার দেওয়া হয়েছে, ও আমার থেকে গুচ্ছের এফিসিয়েন্ট ছেলে ছিল, মানে টাপ কাজ শিখে নিয়ে ও দুর্দান্ত ঠিয়ে করে তারপরে 3 বছর ওই কোম্পানিতে ফাটিয়ে 3 বছর না আরও বেশি কাজ করেছে। তারপর কোম্পানি চেঞ্জ করে এখন তো ওর নিজের ফার্ম রয়েছে মোস্ট প্রবাবলি, এখন চাকরি করে না ওদের। ওর সাথেও দেখা হলো। অঞ্জন আমায় খুব ভালোবাসতো। ওই আমার যখন হিসেব মিসেব মিলতো না তখন অঞ্জন রাত্রিবেলা বসে বসে করতো, আর আমি টেবিল বাজিয়ে ওকে গান শোনাতাম। হ্যাঁ, তা আমি বললাম যে এরকম অঞ্জন কাঁদছে, আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। এবার এটাই হচ্ছে মানে আমার মার কাছ থেকে প্রাপ্তি। আমার মা ওরকম মানুষ না হলে আমার এই প্রফেশনটা বেছে নেওয়া হতো না। মা খালি বললেন তুই তো বলে গেলি না, বলে তো যাসনি, কিন্তু জানি না। এর বাইরে মা তার আগে দেখছেন যে সাফোকেট করছে আমাকে এই প্রফেশনটা। মা কখনো এক্সপেক্ট করেনি আমি বিরাট তালেবর কোনো অভিনেতা হব। আবার প্রত্যেকদিন শো করে এলে মা জিজ্ঞেস করতেন কেমন হলো, হয়তো শোটা দেখতে যেতে পারেননি। এইটাই আমার কাছে তখন এত। আর যেহেতু বাবা ক্লাস 9-এ মারা গেছেন, মা ওয়ার্কিং লেডি নন, দাদা কাজ করতে বাইরে, মানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের মারা তো মাটিতে বসে পড়ছে আর বলছে আমি তোর মা হলে তো তোকে কেটে 2 টুকরো করতাম। হ্যাঁ, কারণ মানে আজ থেকে অত বছর আগে একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে দুম করে একটা চাকরি খেয়ালে ছেড়ে দেওয়া, জানিও না কি করব। কিন্তু পরবর্তীকালে এই গল্প শুনে যতজন ইন্সপায়ার্ড হয়েছে, যে বলি ইনফ্লুয়েন্সার হয়ে গেছি আমরা, যারাই আসে আমি বলি খবরদার করো না, আমি কি করে একটা বেরিয়ে গেছি। তার মানে এটা নয় জানতেন না যে কি করবেন, বলে আমি না খেতে পেয়েও মরতে পারতাম, খালি আমারটাকে রাস্তা করো না। তুমি যদি মনে করো তোমার পায়ের তলার জমি রয়েছে কোনোভাবে, তাহলে দুটো কাজ করতে করতে তারপরে একটা সময় তুমি ছেড়ো, কিন্তু আমি যেটা করেছি ওটা করো না। না হতেই পারতো। আজকে যদি পারমিতার একদিন না হয় বা থিয়েটার দেখে যদি তপন সিনহায় না এটা আপনি মানে করেন, তাহলে আজও হয়তো আমি খুব মানে আমার থেকে অনেক ট্যালেন্টেড কোনো ছেলে হয়তো এখনো রোগড়ে যাচ্ছে, সেই প্ল্যাটফর্মটাই পেল না। পারমিতার একদিন অবধি পৌঁছলেন, মানে পারমিতার একদিন অবধি পৌঁছানোর রাস্তাটা কি করে পৌঁছলেন? দেখো 93-এ চাকরি ছেড়েছি, পারমিতার একদিন কিন্তু 2000 সালে। কাজে 7 বছর আমি কিন্তু জানি না যে আমার জীবনটার কি হবে। হ্যাঁ, তার মধ্যে টুকটুক করে কাজ করতে শুরু করেছি, কিন্তু শুরুটা করেছি সেটা কিন্তু কোনো রকম ইগো না রেখে, কোনো রকম ইয়ে না রেখে, একদম জুনিয়র আর্টিস্ট হিসেবে। মানে আমি যে কত টাকা পেয়েছিলেন প্রথম জুনিয়র আর্টিস্ট হিসেবে? 50 টাকা। একটা শো করতাম, মানে ধাপে ধাপে ওগুলো হয়েছে আর কি। 50 টাকা করে শো করছি, তারপর 100 টাকা হলো, তারপর 150, মানে প্রতিদিন 50 টাকা প্রতিদিন, মানে একদিন কাজ করে এলে 50। তারপর 50টা প্রথম পেয়েছি, তারপরের কাজ থেকেই 100 বা 150 করে পেয়েছি। এবং সেটা এমন কিছু প্রাগৈতিহাসিক যুগের কথা বলছি না, তখনও মানে 150 টাকা কম। হ্যাঁ, 150 টাকা তো কমই। হ্যাঁ, মানে এটা ভাবার কোনো কারণ নেই যে অতদিন আগে ওটারই বিরাট দাম ছিল, ওরকম নয়। আমি তখন একটা বোর্ড থিয়েটারে জয়েন করি, ছদ্মবেশী হচ্ছে তখন আশুতোষ মঞ্চে। এটাও প্রচুর জায়গায় বলেছি, সবারই জানা। মাসে 250 টাকা আমি মাইনে পেতাম, আর শনিবার আর রোববার একটা 5 টাকার কয়েন পেতাম টিফিনের জন্য। ওটা দিয়ে বাস ভাড়া দিতাম, মানে মাঝখানটায় খেতাম না, মানে দুপুরবেলা দুটোই খেয়ে আসতাম, আবার গিয়ে 10:30টার সময় খেতাম। মাঝখানটা আর খেতাম না। আমাদের ওই মাঝখানটা দুটো শোয়ের টিফিনের মাঝখানটায় একটু খাওয়ার জন্য 5 টাকার কয়েন দেওয়া হতো, ওটা দিয়ে বাস ভাড়াটা করে দিতাম। কাজে আমাকে খালি বৃহস্পতিবারের বাস ভাড়াটা জোগাড় করতে হতো, তাহলে 250 টাকাটা আমার মাসে বাকি একটা পকেট মানি চলার জন্য থাকতো। এটা করতে করতে আসলে তখনও না কাজের তো ক্ষেত্র এতটা ছড়িয়ে যায়নি। তখন আমি সোনেক্সেও গেছি, তখন ওই একটু একটু করে সিরিয়ালগুলো সোনেক্সে শুরু হচ্ছে, কিন্তু
তাতে আমার জায়গা হয়নি, কারণ মূলত তখন চারবাকের ছেলে মেয়েদের নিয়ে কাজ হতো, বাইরেরও হতো, আমার হয়নি যে কোনো কারণেই হোক। তারপরে তখন একটি প্রাইভেট চ্যানেল ঢোকে, এবং তখন প্রথমে সেখানেও ওই নির্বাক চরিত্রে ঢুকে এবার একজন ডিরেক্টরের হয়তো নজরে পড়ছি, একজন টেকনিশিয়ানের নজরে পড়ছি, কোনো একজন ক্যামেরাম্যানের হয়তো ডিওপির মনে হলো যে আমার চেহারাটা ইন্টারেস্টিং বা এই পার্টটা মোটামুটি একটু একটু করে চরিত্রের মানে ব্যাপারটা ওরকম সিনেমার মতো কখনোই হয় না, এক পা করে, হ্যাঁ মানে এক পা হুট করে আমি এরকম হয়ে গেলাম, এটা কখনোই হয়। আর আরেকটা জিনিস হয় যেটা আমি পরবর্তীকালে দেখেছি, যে কোনো কিছু একটা ধরো তুমি ব্রেক পেলে, ব্রেকটা পেয়ে মনে হয় না কালকে থেকে জীবন বদলে যাবে, ওই বয়সটা তো ভীষণ হয়। মানে ধরো কোনো একটা তপন সিনহার ইয়েতে কাজ করেছি, এবার উঠতে উঠতে ফিরছি যে সামনের বছর থেকে তো আমি ডেট দিতে পারবো না। অ্যাকচুয়ালি কোনো একটা ব্রেক পেলে, সেটা তুমি একটা হিন্দি ছবির কাজ বলো, এই কিছুদিন আগে আমি একটা অন্য ভাষার ছবি করলাম, এইগুলো থেকে যদি আমার কোনো এফেক্ট হওয়ার হয় 3-3.5 বছর এর আগে হবে না, সেটার এফেক্ট হয় না। মানে কোনো একটা ওই রকম কিছু যেটা তোমার এমনি রোজকারে যে কাজের ধরন তার থেকে একটু বাড়াবাড়ি হয়ে কোনো একটা অ্যাওয়ার্ড পেলে, কি একটা অন্য ভাষায় কাজ করলে, কিন্তু একটা বড় কোনো তীর মারলে আর কি, তার এফেক্ট ঠিকঠাক দেখতে দেখতে 3.5, মানে এই চাকাটাও তো তাড়াতাড়ি ঘোরে না, সময় লাগে। পেশাদারে মানে তোমার ধৈর্য ধরে দাঁত কামড়ে যদি তুমি তোমার প্রফেশন নিয়ে পড়ে থাকো, তোমার চার্টার প্লেন হয়তো হবে না, কিন্তু তোমার প্যাশনটা তোমাকে খাইয়ে পুড়িয়ে দেবে। তোমার যদি নিজের চাহিদা কম থাকে, তুমি মানে সাধ্যের থেকে তুমি স্বাদটাকে যদি দুশুতো নিচে রাখতে পারো, তাহলে তুমি সুখী মানুষ। তাহলে আপনার কি সেটা আছে বলে মনে হয়? এখনো সেটা আছে? আছে মানে এখনো যদি মনে হয় যে মানে যে কিছুটা ঔদ্ধত্য নয়, কিছুটা কনফিডেন্স না কি আমি জানি না, যেটা থেকে আপনি চাকরিটা ছেড়েছিলেন, সেইটা কি এখনো সেই রজতাভ? ঔদ্ধত্য কনফিডেন্স কিচ্ছু না, তখন না একটা অকারণে অ্যাডভেঞ্চারাস হওয়ার একটা তাগিদ বলতে পারো, আর ওটা পারছিলাম না, মানে সাফোকেট করছিল। ওটা কাউকে ঠিক বোঝানো খুব মুশকিল। মানে আমি যতবার ভাবছি এটা আমি সারা জীবন করে যাব, তখন আমি সেটা দেখতে পাচ্ছি না। আমি আজব গায়ের আজব কথার প্রসঙ্গে আসবো। মানে এই সিনেমাটা খুবই ইন্টারেস্টিং একটা সিনেমা, এবং ওইভাবে তৈরি করা একটা ছবি। এই ছবিটায় অভিনয় করার অভিজ্ঞতাটা, এইটা আমি একটুখানি জানতে চাই। মানে দেখো, তপন সিনহা তখন যদি আমার নাটক দেখতে আসেন, তখন যেই এরকম আসতো, শাওলিদি কখনো এসছেন, অপর্ণা সেন কখনো দেখতে আসছেন, সেটাই তো একটা উৎসব বলে মনে হতো। আগের দিন রাতে ঘুম হতো না, পরের 1 সপ্তাহ ঘুম হতো না। তিনি কি বলেছেন হয়তো কিছুই বলছেন না আমার সামনে, মানে নাটকটা ভালো লেগেছে, আমাকে আলাদা করে বলার মতো কিছু হয়নি, কিন্তু বারবার যারা চেনেন বা তাকে বারবার জিজ্ঞেস করছি, এরকম ভাবে তাকে ইয়ে করছি যে কিছু বলেছেন কি, কিছু 1 লাইন 1/2 লাইন, ভাল লেগেছে, বেশ লেগেছে, মানে মিথ্যে করে বল, এরকম প্রায় দাঁড়াচ্ছে আর কি, একটু বল, ভাল লাগবে শুনতে। তা তপন সিনহা, কৌশিক সেন খুব ছোটবেলা থেকে তপন সিনহার বিভিন্ন কাজে করছেন, সিনেমায় কাজ করছেন, কারণ কৌশিক সেন অনেক আগের থেকে তো চলচ্চিত্র শুরু করেছেন, মৃণাল সেনের কাজ করেছেন। তো কৌশিকের মানে যে দল স্বপ্ন সন্ধানী, সেটা আবার কৌশিকের বাবা শ্যামল সেন তখন খুব অসুস্থ, মানে আমি দলে ঢোকার কিছুদিন বাদে শ্যামল সেন চলে গেলেন, কিন্তু তখনও মানে উনি ওই সেরিব্রালে একদম মানে পঙ্গু হয়ে গেছে। ওনার আবার বন্ধু ছিল রবি ঘোষ আর সৌমিত্র চট্টোপাধ্যায়। তা খানিকটা হয়তো সেই স্নেহর জায়গা থেকেই সৌমিত্র চট্টোপাধ্যায় স্বপ্ন সন্ধানীতে প্রেসিডেন্ট হয়েছিলেন, মানে কৌশিক অ্যাপ্রোচ করেছে, সৌমিত্রদা রাজি হয়ে গেছেন, এবং তখন কৌশিকের নির্দেশনায় রবি ঘোষ এবং সৌমিত্র চট্টোপাধ্যায় যাত্রা পর্যন্ত করেছেন। এটা অনেকটাই প্রতিভার জন্য তো বটেই, মানে ওর তখন ওই জায়গা তৈরি হচ্ছে, কিন্তু আমি বলবো এদেরও মহানুভবতা, কারণ আমি শুনেছি যে সৌমিত্রদা একটু কিন্তু করেছিলেন, রবি ঘোষ বলেছিলেন যে আরে শ্যামলের ছেলে, ওর ভাবতোই এটা মানে বদলে যাবে। তা এইরকম ভাবে তারপর তো মানে ওই একটা প্ল্যাটফর্মও তো দরকার হয়, ওইটুকুই দরকার ছিল। তারপরে কৌশিক নিজের মতো করে আজকেও নাসিরুদ্দিন শাহকে ডিরেক্ট করছে, কাজেই এই জার্নিটা ওই রকম একটা জায়গা থেকে শুরু হয়েছে, এবং ও সেটা সবাই তো সুযোগ পেলে সেটার মূল্যায়ন করতে পারে না, সেটার ও সেটা জাস্টিস করে গেছেন, টিকটিকির মতো একটা প্রোডাকশন করেছে, ইত্যাদি ইত্যাদি।
তার পাশাপাশি যেটা হলো, ওর ওই পরিচিতির জগৎ থেকে ও তখন তপন সিনহার কাজ করছে, তপন সিনহা দেখতে আসছে। তপন সিনহা খুব নাটক দেখতে, কিন্তু মানে ওই যেহেতু কৌশিকরা একদম মানে অনেক অল্প বয়সী, সেক্ষেত্রেও কিন্তু তপন সিনহা আসছেন, খুব স্নেহধন্য। কৌশিকের অভিনয় তপন সিনহা খুব পছন্দ করতেন, খুবই স্নেহ করতেন ওকে। তখন এসে যদুবংশে আমার অভিনয় দেখলেন, দেখে হুইল চেয়ার বলে একটা ছবিতে আমার কোনো সংলাপ নেই। ওই 3টি ছেলে মিলে একটি মেয়েকে তাড়া করে রেপ করে, যাতে মেয়েটি পালাতে গিয়ে সিঁড়ি দিয়ে পড়ে ঘাড়ের মানে শির দ্বারায় চোট লেগে মেয়েটি ভেজিটেবল হয়ে যায়, এবং এটার উপরে হুইল চেয়ারের গল্পের একটা বড় অংশ জুড়ে রয়েছে। তা ওই যে আমাদের যে চেজের সিনটা, ওটাকে কুচি কুচি করে গোটা ছবিতে ছড়ানো, মানে আমি খুঁজে খুঁজে দেখি আর কি, কোথায় কোথায় ওই চলে গেলাম। হ্যাঁ, তা ওইটা হচ্ছে প্রথম কাজ হলো তখন। তারপরে উনি আবার দেখতে এলেন প্রথম পার্থ। প্রথম পার্থে খুব পপুলার প্রোডাকশন। হ্যাঁ, কৌশিক সেনের মহানুভবতা, যে কৌশিক সেন নিজে ওই দলে থাকা সত্ত্বেও মূল চরিত্রটাও, কেন্দ্রীয় চরিত্র কর্ণ আমার হাতে তুলে দিয়েছে, ও আমাকে করতে দিয়েছে। তো সেই প্রথম পার্থ তখন দেখে তপন সিনহা আমাকে আজব গায়ের আজব কথায় মেইন নেগেটিভটা দিলেন। এবং একটা খুব মজার ইনফরমেশন, তখন কিন্তু দেবেশদা যে চরিত্রটা করেছেন অসাধারণ করেছেন, কিন্তু সেটা প্রথমে করার কথা ছিল নানা পাটেকার। আচ্ছা, তার আগেই আজকা রবিনহুডে নানা পাটেকার করেছেন, এবং আমি তপন সিনহার অ্যাসিস্ট্যান্ট বলাইদার কাছে গল্প শুনেছি, নানা পাটেকার তপন সিনহাকে নাকি বাবা বলতেন, এবং তপন সিনহা যদি চেয়ারে বসতেন, উনি চেয়ারে বসতেন না, পায়ের কাছে বসতেন। ওকে, এইটার জন্য যখন অ্যাপ্রোচ করা হয়, তখন মানে খুব অল্প দিনের মধ্যে ওটার শিডিউল পড়ে, তখন নানা ওটার সময় বার করতে পারেননি, এবং উনি তখন দেবেশদাকে বেছে নেন। তপন সিনহা তো এটা অনেকবারই মানে ওনারা তখন কারোর জন্য ওয়েট করতেন না, কারণ ডিরেক্টর হিসেবেই মানে তনুবাবু, তপন সিনহা, এনাদের মানে এখন যেরকম স্টার ভিত্তিক ছবি হয়, তখন কিন্তু উত্তম কুমারকে বাদ দিয়ে তপন সিনহা বাঞ্ছারামের বাগানে টিটোদাকে নিয়ে নিয়েছেন। আমি জানি হুইল চেয়ারে বেনুদার করার কথা ছিল, লাবণীর বসটা, বেনুদা করতে পারলো না, উনি তাপস চক্রবর্তী বলেই স্বপ্ন সন্ধানেরই একজনকে কাস্টিং এ নিয়ে নিলেন, কারণ এটা ওনারা মানে তখন প্রচুর করতেন। মানে ওই ওয়েট করে থাকার থেকেও মানে ওই সময়ের ছবিটা করে ফেলা, তিনি হয়তো তখন ভাবছেন যে আশ্চর্য অভিজ্ঞতা ছিল না ওই ছবিটা করা। হ্যাঁ, আশ্চর্য অভিজ্ঞতা ছিল বলে, মানে গল্পটাও তো খুব ইন্টারেস্টিং, মানে ওই রকম গল্প, সে মানে ওই অদ্ভুতের সিরিজ যেটা নিশ্চয়ই উনি লেখেন, প্রত্যেকটা গল্পই খুব ইন্টারেস্টিং। মানে ওই সময়ের বা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ওদের হীরের আংটি ছবি হয়েছে, পাতাল ঘর ছবি হয়েছে। হীরের আংটি আর পাতাল ঘর ছাড়া শীর্ষেন্দুর কিন্তু অন্য কোনো গল্পই, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প করার একটা ঝামেলা আছে, পড়তে ঠিক যতটা ভাল লাগে এবং লেখার ওই প্রসাদ গুণে মানে তার মধ্যে যে বিভিন্ন রকম মজা উঠে আসে, সেটাকে যেই মুহূর্তে আমরা স্পষ্ট করে বাঁধতে যাই না, কল্পনাটা কোথাও খর্ব হয়ে যায়। হ্যাঁ, তো এটা বারবারই দেখা গেছে। ওটাকে ছাপিয়ে যাওয়া মানে ওটাকে নতুন করে যদি তুমি ওটাকে ওটার আত্মাটা নিয়ে করতে পারো, তাহলে একরকম। কারণ আমি প্রচুর শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অনেকগুলো কাজে কাজ করি, মানে অনেকগুলো, মানে অনেকগুলো। মনোজদের অদ্ভুত বাড়িতেও, মনোজদের অদ্ভুত বাড়ি, এগুলো তো অদ্ভুতের সিরিজে পড়ছে। আমি চোখ বলে ওনার একটা কাজ করেছি, নীলু হাজরা হত্যা রহস্যে কাজ করেছি। এগুলো কিন্তু ওনার একদম মানে বড়দের উপন্যাস, কিন্তু ওই ওই শীর্ষেন্দুকে পাওয়াটা মুশকিল। খুব ভালো হয়তো হয়েছে, কিন্তু শীর্ষেন্দুকে পাওয়াটা ওখানটায় মুশকিল। কিন্তু সেই আজব গায়ের আজব কথার মধ্যে কিন্তু সেই আমি আজব গায়ের আজব কথায় যেটা হয়েছে, মানে মনোজের অদ্ভুত বাড়িতেও শীর্ষেন্দু ওই অদ্ভুত সিরিজে বাচ্চাদের ক্ষেত্রে ওরা সব থেকে বড় প্রাপ্তি, যেটা শুরুর গল্পের মানে প্রায় অর্ধেক অব্দি উনি বিভিন্ন চরিত্র ইন্ট্রোডিউস করতে থাকেন, যেগুলো অসম্ভব কালারফুল, রামধনুর মতো নানা রঙে সাজানো, মজায় সাজানো। তা সেটার পরে ঘটনাটা বুনে বুনে ঘটতে থাকে এবং একটা সমাপতনে যায়। তা ওইখানটায় কোথাও একটা ওই হীরের আংটি এবং পাতালঘর ছাড়া বাকিগুলো কিছু একটা হয়। হ্যাঁ, ওটা ঠিক সাবলে সাবলে ওটা যায়। পাতালঘরটা একটা সত্যি এটা, কিন্তু অফকোর্স মনোজদের অদ্ভুত বাড়িতে ওই যে ভজুবাজারু আমার কাছে খুব বড় একটা প্রাপ্তি। মানে ওই চরিত্রটা মানে আমি অনিন্দর কাছে কৃতজ্ঞ যে ও আমাকে ওই চরিত্রের জন্য
ভেবেছে এবং আচ্ছা এই চরিত্র বরং ভোজু বাজারুতে কিন্তু কালার অনেক বেশি। মানে আমি আজব গায়ের আজব কথায় যতটা রঙিন চরিত্র সেটা তুলনামূলকভাবে একটু মানে আমি বলবো লেয়ার হয়তো তুলনামূলকভাবে কম, শুধুই ভয় দেখানো, শুধুই নেগেটিভ, বা আমি হয়তো কনসেপ্ট করতে পারিনি, সেভাবে করতে পারিনি, তার জন্যও হতে পারে ছড়িয়েছি, সেই জন্য ওটা ওরকম দাঁড়িয়েছে। কিন্তু ভোজু বাজারুতে আমার মনে হয়েছিল যে মেটেরিয়াল অনেক। হ্যাঁ, এইখান থেকে যেটা বলবো যে কোথাও গিয়ে নেগেটিভ চরিত্র মানে একদম কমার্শিয়াল ছবির ক্ষেত্রে, মানে সবটাই কমার্শিয়াল কিন্তু তবুও সেখানে যে নেগেটিভ চরিত্র করতে করতে নেগেটিভ চরিত্রর মধ্যে আপনাকে নির্বাচন করা এবং তারপর মিঠুন চক্রবর্তীর উল্টো দিকে বা অন্যান্য চরিত্রে অন্যান্য সিনেমায়, এটা কি কোথাও গিয়ে একটা স্টিরিওটাইপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে না, যেটাতে কিছুটা একটু আফসোস হয় না অভিনেতা হিসেবে? ওই যে বলছিলাম না, প্রশ্নের মধ্যে উত্তরটা থাকে, সেটা প্রশ্নটা যখন করছে তখন এক্সপেক্ট করছে যে আমি বলবো হ্যাঁ আফসোস হয়। কিন্তু আমাকে প্রথমে একটা কথা বলো, আচ্ছা আমি তুমি বলছি, ফার্স্ট একটা কথা বলে নি, এতক্ষণ বাদে মনে পড়েছে সৌমিত্র বন্দ্যোপাধ্যায়, যাকে ভানু বন্দ্যোপাধ্যায়ের পুত্র বলে তখন একটা বড় চাউর করা হতো। যাই হোক, তা এই যে স্টিরিওটিপিক্যালের প্রশ্নটা ওঠে, এটা কোনো নায়ক বা নায়িকাকে কখনো করা হয় না কেন? ধরে নেওয়া হয় যে নায়ক বা নায়িকা ছাড়া বাকি যে চরিত্রই কোনো অভিনেতা করছেন তিনি মরমে মরে আছেন, কেন তিনি ওই নায়ক বা নায়িকার চরিত্রটা করতে পারছেন। সেই মন খারাপের থেকে বা সেই ক্ষোভটা থেকে তিনি কখনো বলবেন হ্যাঁ আমারও নায়ক করতে ইচ্ছে করে। তা আমার ক্ষেত্রে যেটা হয়েছে, ধরো আমি না কুলির মতো কাজ করেছি, এটাও খুব মানে বহুবার ব্যবহার করা একটা কথা আমার, মানে প্রচুর ছবিতে প্রচুর কাজ করেছি, প্রচুর, মানে না এটা শিফটেও কাজ। হ্যাঁ, না আমি প্রশ্নটা করার আরো একটা কারণ আছে, ধরুন অভিনেতা হিসেবে কি মনে হয় যে একই ধরনের হয়তো কখনো কখনো কিছু রিপিটেটিভ ম্যানারিজম বা কিছু রিপিটেটিভ ডায়ালগ হিরোরাও করে, সেটাও তো হিরোরা করে, হ্যাঁ সেটা হিরোরা করে। ধরো আগে খুব ট্র্যাজিক কুইন হিসাবে কোনো একজন মাকে বলা হচ্ছেন, ইনি খুব ভালো কাঁদেন, ইনি খুব ভালো হাসান, তিনিও তো সেই যুগের পর যুগ ধরে একই করছেন। আসলে কমার্শিয়াল মার্কেটটা চায় কোনো একটা চরিত্র যদি কেউ সাফল্য পায় বারবার তাকে ব্যবহার করতে। তার কারণ কি, একজন পর্দায় যেই অ্যাপিয়ার করলো অমনি মেয়েরা তাকে দেখে প্রেমে পড়ে গেল, কিংবা মানুষ তাকে দেখে ভয় পেতে লাগলো, বা লোকে কিছু বলার আগেই হো হো করে হাসতে লাগলো। সেটা একটা যুগ পেরিয়ে গেলে অন্যদের কাছে দেখা যায় সেরকম এফেক্ট হচ্ছে না। হ্যাঁ, তার কারণ ওই সময় অত কাজ, তাকে দেখার সাথে সাথে তার আগের যে 20-30টা কাজ বা হয়তো 5টা কি 7টা কাজ, তাতে তিনি যে রোম্যান্টিক পার্ট করেছেন, বা তিনি যে খলনায়কের চরিত্র করেছেন, বা তিনি যে হাসিয়েছেন, বা তিনি যে করুণ রসের যে রস নিয়ে তিনি কাজ করেছেন, সেই ব্যাংকটাকে কমার্শিয়াল জগৎ এক্সপ্লয়েট করতে চায়। মানে এটা কমার্শিয়াল লজিক, একান্ত কমার্শিয়াল একেবারেই। সে একটা ব্র্যান্ড তৈরি করলে তার বেচতে সুবিধে হয়, কারণ প্রত্যেকবার ইমেজ ভাঙা মানে বাড়তি খানিকটা খাটনি ওই ছবির জন্য তাকে ওভাবে তৈরি করে। যাকে অলরেডি লার্জার দ্যান লাইফ করে দেওয়া হলো, যে একটা লোক 25টা লোককে মারছে, তারপরের বার 30টা লোককে যদি দেখা যায় সে মানে মেরে পাট করছে না, মন উঠবে না। তুমি 8টা লোককে মেরে তার মন তুলতে পারবে। সেটা নায়কদের ক্ষেত্রেও একই রকম, নায়কদের ক্ষেত্রেও সেই একই অভিশাপ, যার জন্য প্রত্যেক নায়কই কোনো একটা সময় গিয়ে চান একটা নেগেটিভ চরিত্র করতে। উত্তম কুমার চেয়েছেন, শাহরুখ খান চেয়েছেন। সঞ্জয় মিশ্রার একটা ইন্টারভিউ দেখছিলাম, যে মুন্না ভাইয়ের সময় উনি বলেছেন যে এখানটা গালটা টিপে দেবো, সঞ্জয় দত্তকে বলেছেন। তখন সঞ্জয় দত্ত নাকি বলছে হ্যাঁ কর না। তখন সঞ্জয় মিশ্রা বলছেন যে मैं तो देखा ये কমেডি কা ভুকা है। হ্যাঁ, তা আমি তখন করলাম, ওকে কেউ অ্যাপ্রোচই করে না। মানে সঞ্জয় বলছেন আমাকে তো কেউ অ্যাপ্রোচই করে না, নিশ্চয়ই কর। তা মানে ইমেজটা এত বড় হয়ে গেছে, কেউ ভাবেই না যে সঞ্জয় দত্তকে কেউ গাল টিপে গালটা এমনি করে নাড়াতে পারে। তাই এইভাবে একজন অভিনেতার ওপরে খুব তার ইমেজটা চেপে বসে, এবং প্রথম দিকে ভাল লাগলেও পরের দিকে সে অসহায় বোধ করে। সে যদি বন্ডের চরিত্রও করে, 6টা বন্ড হয়ে যাওয়ার পরে সে চেষ্টা করে পালাতে। তাকে খালি কোম্পানি বাদ দিচ্ছে তা নয়, সেও বলে যে আর করবো না, এবার ব্যাস। হ্যাঁ, সেটা সেই কারণেই বোধহয় মানে তার তখন মনে হয় এক্সপ্লোর করার কিছু নেই। 60 বছর বয়সে অভিনয় করলে তার 6 প্যাকটা দেখাতেই হয়, 6 প্যাক না দেখালে খালি দেখাতে হয় না, মানে পরিশ্রম করতে হয়। বা বিভিন্ন অভিনেতার ক্ষেত্রে দেখা গেছে
একটা সময় সে কুৎসিত মেকআপ নেওয়ার চেষ্টা করছে, সে গেঞ্জি তুলে ভুঁড়ি দেখাচ্ছে, সে প্যান্ট খুলে পেছন দেখাচ্ছে, মানে তার ইমেজটা তার নিজের কাছে এত পেইনফুল হয়েছে, সে প্রাণপণে সেটাকে ভাঙার চেষ্টা করছে। সেটা সমস্ত এবং মানে সারাক্ষণ একটা মানুষ যেখানেই যাক, রাস্তাঘাটে, তাকে সবসময় বিগ বসের মতো তার উপর প্রত্যেকটা মানুষের চাউনি বিজছে। আজকে একজনকে ধরো সেরকম ভাবে কোনোভাবে কেউ চেনে না, সে রাস্তায় ধীরে যেরকম মিশে যেতে পারবে, ভিড় হয়ে যেতে পারবে। একটা মানুষকে যখন নাকি সে কোনো কারণে পরিচিত হয়ে গেছে, সে প্রতি মুহূর্তে জানে তার বগল চুল করছে, সে চুলকোতে পারবে না, তার চটি ছিঁড়ে গেছে, সে ল্যাংচাতে পারবে না, তার সর্দি হয়েছে, সে ঝাড়তে পারবে না, তার মাথায় টাক পড়ছে কিন্তু তাকে মেকআপ করেই বেরোতে হবে, তার দাড়ি পাকছে তাকে মেকআপ করে বেরোতে হবে। এইটার এমন একটা ইমেন্স প্রেশার রয়েছে, এটা প্রথম দিকে সেটা প্রথম দিকে ভাল লাগতে থাকে, তারপরে সেটা তার ভেতরে এমন অস্থিরতার পাগলামোর জন্ম দেয়, তার মানসিক স্থিতি এমনভাবে কমিয়ে দেয় যে অনেকেই সেটা হ্যান্ডেল করতে পারেন না। তখনই আমরা স্টার ট্যান্ট্রাম বলি। সে অসভ্যতা করছে, সে জিনিসপত্র ছুটছে, হঠাৎ করে কাউকে ধাক্কা দিয়ে দিল, ওই ধাক্কাটুকুই দেখানো হলো, তার হয়তো এদিকে এমন কিছু একটা হয়েছে, মানে নিকট আত্মীয়। আমি আমার ঘটনা বলছি, ধরো আমি কখনোই মানে মানে কি বলবো, আমার অভিনয়ের ক্ষেত্রে আমার যে পরিচিতি, সেটার সাথে আমি এখনো নিজেকে মানিয়ে উঠতে পারিনি বলে আমি বলেছি যে আমি এখনো সোশ্যালি অকওয়ার্ড, আমি খুবই মানে একটু সোশ্যালি শাই ফিল করতে থাকি। কিন্তু আমি সবাই ছবি যদি চায়, অটোগ্রাফ যদি চায়, আমি চেষ্টা করি কাউকে না ফেরানোর। দুটো ঘটনা বলবো। আমার মা মারা গেছেন, বডিটা বাইরে রাখা হয়েছে, ঢুকবে, আমি দাঁড়িয়ে কাঁদছি, দূর থেকে সেটাকে ভিডিও করা হচ্ছে। আমার স্ত্রী সেটা দেখে গিয়ে তাকে ডিলিট করিয়েছে। তখন কি করে এক্সপেক্ট করো তুমি যে একজন মানুষের মাথা ঠিক থাকবে? এবার ওই রিয়াকশনটুকুই তো তখন বিভিন্ন জায়গায় তোলা থাকবে, সেটাই ভাইরাল হবে। সেই মানুষটাকে বোঝার চেষ্টা করে তো হবে না, সেই মানুষটার সম্বন্ধে কি কতটুকু জানে। আমরা তো প্রতি মুহূর্তে আমাদের ধরো কোনো খবর বলো, কারো করা কোনো মন্তব্য বলো, কোনো রিল বলো, আমরা একটা মানুষকে সারা জীবন থেকে চেনা যায় না। তুমি 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 30 সেকেন্ডে মানুষটাকে বুঝে ফেলবে, দেখেই আমরা একটা মন্তব্য করি, আসলে তো এটা, তাই জন্যে এটা। খুব চট করে যে মন্তব্যটা করছি, আমরা সেই মন্তব্যের দায়িত্ব নিচ্ছি না। ওই মন্তব্যটাও হয়তো আমি একটা রিলে ছাড়লাম, তার জন্যে হয়তো সে মেন্টালি ভেঙে পড়লো, ক্র্যাক করলো, আমরা তার সম্বন্ধে কি কতটুকু জানি। মানে তাকে মন্তব্য করতে গেলে যে দায়িত্ব নিতে হবে, সেই দায়িত্বহীন আমরা কেন হতে পারছি? কারণ কেউ আমায় চিনি না। একটা জাজমেন্ট দিয়ে দিচ্ছি, মানে দিচ্ছি, কিন্তু আমায় কেউ চিনি না। সেটা আমি শুধু ওপর থেকে ইয়েটা করলাম, মানে আমি লুকিয়ে পড়তে পারবো আমার মন্তব্য নিয়ে, আমার দায়িত্ব জ্ঞানহীনতা নিয়ে। আজকে যদি সেই লোকটা ওটা যদি তাকে ভেঙে দেয়, সেই লোকটা যদি তার জন্য সুইসাইড করে, মারা যায়, কি অন্য কোনো রকম ভাবে ভেঙে যায়, কি যে কোনো কিছুই হয়, মানে ধরো একটা ইউটিউব দেখে কেউ তালা ভাঙা শিখে একটা ব্যাংক ডাকাতি করে ফেললো, যে শেখানো সে বললো আমি তো ভালোর জন্য গিয়ে করেছিলাম, কারণ আমি একদিন দেখেছি যে আমার কোনো একজন কেউ বাড়িতে আটকা পড়ে গেছিল, কাজে আমার মনে হয়েছে এটা আরো অনেকের লাগতে পারে। এবার যাই হচ্ছে, ইন্টারনেটের প্রচুর ভালো দিক আছে, সাথে প্রচুর 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 খারাপ দিকও রয়েছে। ঠিক, আমরা এবার মানে একটু কিছুটা সরে গেছিলাম মূল আলোচনাটা থেকে। ঠিক আছে, তো আড্ডাই, মানে ওরকম ভাবে। হ্যাঁ, কিন্তু এবার যেটা ইয়েতে যাওয়ার চেষ্টা করব, যে আপনার কলকাতায় বাংলা ছবিতে অভিনয়ের বাইরেও বিভিন্ন ভাষার ছবিতে অভিনয় করার অভিজ্ঞতা আছে। হ্যাঁ, কিছুটা আছে, এবং রণবীর কাপুরের সঙ্গে কাজ করার একটা অভিজ্ঞতা আছে। এবার আমি এইটা জিজ্ঞেস করবো না যে অভিজ্ঞতা কেমন, আমি যেটা জিজ্ঞেস করব যে কলকাতায় যেভাবে ছবি হয়, যেভাবে যত দ্রুততার সঙ্গে, যত কম দিনের শিডিউলে যে একটা ছবি হয়, বম্বেতে কি সেরকম ভাবে হয় না তো? একটা দীর্ঘ সময় ধরে। কলকাতা তো আগে হতো না, এটা তো কোভিডের পর থেকে শুরু হয়েছে। এটা একটা ভিশাস সার্কেল হয়ে গেছে। মানে বলা হয় বাজেট কমছে, তার কারণ দর্শক কমছে। বাজেট যেহেতু কমছে, কাজেই একটা দিনের একটা শুটিংয়ের এক্সপেন্সের মাপ থাকে। ধরো সেটা 1.5 থেকে 2.5 লাখ টাকা
একদিনের জন্য একদিনের জন্য মোটামুটি এটা হয়। এবার ডিপেন্ড করে ছবির ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে, সেটার মধ্যে সবকিছু আর্টিস্ট, পেমেন্ট, ক্রিউ, কাস্ট সবকিছু মোটামুটি। তো এবার অফকোর্স আমাকে নিলে যেটা হবে, অমিতাভ বচ্চন নিলে তো সেটা হবে না। কিন্তু আমি মানে একটা অ্যাভারেজ একটা বাংলা ছবির মোটামুটি বলছি যে এটা ভ্যারি করে, মানে 1 লাখ থেকে 3 লাখের মধ্যে তোমার ভ্যারি করবে ছবির ক্যারেক্টার অনুযায়ীও। যদি ফাইট সিকোয়েন্স বেশি থাকে, যদি গান বেশি থাকে, ফ্যান্টাসিটা তৈরি করার জন্য তোমার শর্ট একটু ইয়ে করে নিতে হবে, লোকেশন যদি তোমার এবার বাইরে কোথাও হয়, তা এই হচ্ছে বাজেট। প্রডিউসার প্রথমেই যেহেতু বাজেটটাকে মুঠোয় রাখতে হবে, পুরোটা নেন এবং বসে একটা দৌড়াদৌড়ি শুরু হয় যে 24 দিন হলে উনি বলবেন যে আমি 18 দিনের বেশি পারবো না, যদি 18 দিন দেওয়া হয় উনি বলেন যে আমি 14 দিনের বেশি পারবো না। এটা সব থেকে ইজিয়ার ওয়ে, তারপর তো আরো বিভিন্ন দিকে ইয়ে করতে থাকে। এবার ছবিটা না কিছুতেই একটা ইনএক্সপেন্সিভ মিডিয়া নয়। সিনেমাটা বসে একটা কাগজ আর পেন্সিল নিয়ে একজন বসে ছবি এঁকে টাঙিয়ে দিয়ে চলে গেল, সবাই দেখে মুগ্ধ হলো, এটা নয়। ছবিটা সময় দিয়ে ধীরে সুস্থে করতে হবে, এটা পেরেক কারখানাও নয়। কাজেই একটা নির্দিষ্ট সময়ের পরে যে মানুষগুলো ক্যামেরার সামনে থাকছে তাকে দেখতে ক্লান্ত লাগবে। তুমি যতই ঝকঝকে থাকার চেষ্টা করো, তোমার চোখের পাতা রুল করে আসবে, তোমার স্কিন দেখতে টায়ার্ড লাগবে, এবং একটা সময়ের পরে তুমি লাইন মনে রাখতে পারবে না, ইম্প্রোভাইজেশন করতে পারবে না। আমরা মানে খুব মজা করে বলি যে আমাদের এখানটায় শুটিং হয় দিনে, যদি আমরা তো এখন 10-12টা করেও সিন করতে হয় আমাদের, যদি 3টে সিন হয় তাহলে প্রথম 2টো সিন খুব কেটে কেটে খেলিয়ে খেলিয়ে হয়। লাস্ট সিনটার ক্ষেত্রে আমাদের তখন টেকনিক্যাল টিম এসে বলে, শোনো একটা টানা শট নিয়ে নিচ্ছি, পুরো আবেগটা টানটান থাকবে, ইমোশনটা পুরো টানটান থাকবে, অ্যাক্টিংটা রিহার্স করে নাও। ওটা অ্যাকচুয়ালি আর সময় নেই কাটাকাটি করার, তাই। তা এই যে, কিন্তু আপনি থিয়েটার করেছেন দীর্ঘ সময়, থিয়েটারের প্রশিক্ষণ আপনার, মানে থিয়েটার করার ক্ষেত্রে, চরিত্র তৈরি করার ক্ষেত্রে, চরিত্র তৈরি করার যে সময়, একটা সংলাপ, থিয়েটারের সংলাপে বলে যে স্ট্রেস ওয়ার্ড ঠিক করতে হয়, কিভাবে একটা চরিত্রের মানসিকতা তৈরি করতে হয়, এই সমস্ত কিছু করতে তো একটা অভিনেতার প্রস্তুতি প্রয়োজন। সেই প্রস্তুতিটা কি এখন আপনার রিফ্লেক্সে চলে গেছে? হ্যাঁ, মানে ড্যানিয়েল ডে লুইস একটা চরিত্র যখন করবেন তখন দেখে লাস্ট অফ দ্য মোহিকানস এবং ফ্যান্টম থ্রেডে তাকে মনে হবে একই চেহারার খোলে দুটো আলাদা মানুষ, কিন্তু তার জন্যে, বা যখন নাকি অ্যাব্রাহাম করছেন, হ্যাঁ, এবার উনি সেটার জন্যে 1 বছর ধরে নিজেকে ট্রেন করছেন, আবার ডিটক্স করার জন্য, ওই চরিত্রটাকে বার করে দেওয়ার জন্য উনি আবার একটা দ্বীপে চলে যাবেন, উনি থাকবেন। তুমি দেখতে পাবে ভাই সেই পরিবর্তনটা। আমার যতই রিফ্লেক্সে যাক, বা আমার বলছি না, কোনো একজন অভিনেতা যতই মানে প্রতিভা থাক, তারপরেও প্রসেসটা লাগে। সেটা যখন নেই, আমরা অন্যভাবে মানিয়ে নিয়েছি, সেটাতে কাজ চলছে, কিন্তু সেটা কখনোই আগামী 100 বছর সেটা থেকে যাওয়ার মতো কাজ বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে না। আপনি এখনো কি অনুশীলন করেন? সময় কোথায়? এখন ধরো একটা শুটিং এর টাইম আমাদের ইউজুয়ালি দাঁড়িয়েছে 12 থেকে 14 ঘন্টা। কখনো কখনো কেউ 16 ঘন্টা 18 ঘন্টা এরকম নিয়ে যাওয়ার চেষ্টা করে। কেন? কোনো একটা লোকেশন ধরো এরকম ছিল, 1 ঘন্টা, মানে একদিন হতো 12 ঘন্টা, আরেকদিন হতো 4 ঘন্টা লাগতো, আরেকদিন ওই 4 ঘন্টার জন্য লোকেশনটা নেওয়া হবে না, এই দিনের মধ্যেই ওটাকে ঢুকিয়ে দেওয়া হবে। সে লোকটা যখন শুরু করে পুরো আমাদের শুটিং এর মধ্যে 1 দিন 2 দিন জানি আমাদের এই রিকোয়েস্টটা আসবে, কালকে বাড়িটা ছেড়ে দিতে হবে। তা ওই 16তম ঘন্টায় যখন আপনি পারফর্ম করছেন, যা এক্সপেক্টেড সেটাই হবে। ফলে আর ওই যে একজন অভিনেতার মানে, তখন তুমি কি করবে? তখন তুমি স্টকে চলে যাবে। হ্যাঁ, তখন তুমি দীর্ঘদিন ধরে, তোমার কতগুলো কমফোর্ট জোন আছে, তুমি দীর্ঘদিন ধরে যদি একটু সিনিয়র অ্যাক্টর হও বা যদি একটু সিজনড অ্যাক্টর হও, তুমি জানবে যে এইভাবে তাকালে, এইভাবে হাত তুললে একরকম ভাবে ভালো লেগে যায়। তুমি ওইগুলোকে ব্যবহার করে যাবে, কারণ যেই মুহূর্তে ইনসিকিউর হবে তুমি নতুন কিছু খুঁজছো না, নতুন কোনো হাঁটা চলা কথা বলার ধরন তুমি রপ্ত করার চেষ্টা করছো না, কারণ সেটার জন্যে যে সময়টুকু দেওয়া দরকার সেটা কখনো কখনো কোনো চরিত্রের ক্ষেত্রে খুব চট করে অন্য একটা চরিত্রের ধরো একটা ধরন
ধরে নেওয়া যায়, একটা হাঁটা ধরে নেওয়া যায়, যেটা তোমার মাথায় খুব স্পষ্টভাবে থাকে। আর যখন নাকি একটু আদল রয়েছে, বাকিটা তোমাকে গড়ে নিতে হচ্ছে, তখনই মুশকিল হয়, তখন হয়তো কনসিস্টেন্সি থাকছে না, বা সে বাদ দিয়ে দিচ্ছে, বা ডাবিং এ গিয়ে হয়তো ম্যানেজ করার চেষ্টা করছে। আমি একটা মজার প্রশ্ন করি, প্রডিউসার টাকা মেরেছে কখনো? আমার ক্ষেত্রে না হয়নি, এটা হয়নি, কোনোদিন হয়নি। আমার ক্ষেত্রে হয়নি, মনে করতে হবে। মানে ওভারঅল প্রচুর তো ইন্ডাস্ট্রিতে এরকম হয়েছে জানি আমি, বড় বড় অভিনেতারও হয়েছে, কিন্তু আমার ক্ষেত্রে আমি যখন প্রথম কাজ শুরু করেছি তখন টাকা নিয়ে খুব অপমানিত হতে হয়েছে। মানে ধরো একঘর লোকের সামনে প্রোডাকশন ম্যানেজার জিজ্ঞেস করলো কত নাও, তা আমি অতজনের সামনে বলতে হচ্ছে, খুবই কুণ্ঠিত হয়ে। আর আমি জানি সেই টাকার অ্যামাউন্টটা বেশি নয়, তার জন্য আরো কুণ্ঠিত লাগছে। 2 কোটি হলে কি আর আমার বলতে লজ্জা করবে? না, আমি তখন বললাম 100 বা 150, কে দেয়? এটা বলা হলো ওই একঘর লোকের সামনে। তা সেইটা কোথাও ওই উঁটটা এমন ভেতরে কেটে বসে রয়েছে। এখন এই সময়টায় আমার এটা নিয়ে দুর্নামি আছে যে আমি মানে আমার টাকাটা, আমার যেহেতু মনে হয় আমি ভিক্ষে করে টাকাটা নিচ্ছি না, আমি পরিশ্রম করেছি, এবং আমি অন্যায্য কিছু, মানে এর কাছে একরকম আরেকজনের কাছে আরেক রকম ফাঁকতালে লুটে নেওয়ার জন্য ইয়ে করছি না। আমি যেরকম আশ্চর্য প্রদীপ যখন করেছিলাম, বলেছিল যে তুমি জিনকে পেলে কি চাইতে, আমি বলি কিচ্ছু চাইতাম না, কারণ আমি বিশ্বাস করি যেটা হুট করে পাবো লটারি টিকিটের মতো সেটা ওভারনাইটই চলে যাবে। তাই আমি আজকে যেই টাকাটা আমি দাবি করছি, বা আমার যে পারিশ্রমিকটা দাবি করছি, সেটা আমি এতদিন ধরে 30 বছর ধরে হেঁটে সেটা ইয়ে করেছি, এবং সেটার জন্য আমি কুণ্ঠিত নই, আমি সেটা বুঝে নেব। এবং আমি প্রফেশনালিজম বলতে বুঝি যে আমার এরকম হয়েছে, আমার চিকুনগুনিয়া হয়েছে, আমার 104.5 জ্বর, তাই নিয়ে আমি একটা কমেডি ছবি 7 দিন শ্যুট করেছি, খালি প্যারাসিটামল খেয়ে খেয়ে। আমার ইউরিন দিয়ে ব্লিড করছে, মাড়ি দিয়ে ব্লিড করছে। আমার পা ভেঙে গেছে, সেটা নিয়ে আমি 2 ঘন্টা শ্যুট করেছি, হাঁটার শট দিয়েছি, যতক্ষণ শট দিয়েছি ততক্ষণ খোঁড়াইনি, আবার যেই ইয়ে হয়েছে আমি খোঁড়াতে খোঁড়াতে চলে গেছি, পায়ের হাড় ভেঙে গেছিল। কাজে আমার কাছে প্রফেশনালিজম ওটা, আমি যদি মরে না যাই তাহলে আমি শট দেব, কিন্তু আমার যেটা প্রাপ্য সেটার থেকে আমি মানে সামান্যতম আমি তখন কনসিডার করব না। তার কারণ কালকে আমার উপর থেকে সারা জীবন কারো উপর লাইমলাইটটা থাকে না, কালকে যদি না থাকে একটা কাঠি দিয়ে উল্টে আমায় কেউ দেখবে না। ঠিক, আমরা শেষের দিকে চলে এসেছি আলোচনাটা। তো আরেকটা ব্র্যান্ডে আপনাকে লোকে সবাই চেনে, সেটা মিরাক্কেল। হ্যাঁ, এবং দীর্ঘ সময় একটা লং টাইম ওখানে আপনি বিচারক হিসেবে ছিলেন। সো এইটা কিরকম, মানে কিভাবে হলো? লোকে তো মিরাক্কেলের জাজ হিসেবেও তো আপনাকে বহু জায়গায় লোকে চেনে। এবং এটা না আমার জীবনে একটা আশীর্বাদের মতো। আমি 10 বছর জাজিং করেছি, ফার্স্ট সিজনটায় ছিলাম না, সেকেন্ড সিজন থেকে 10th অবধি ছিলাম, অ্যাকচুয়ালি ওটা 11th, কারণ একটা দুবার হয়েছে। হাসিটা কি ওইখান থেকে বিখ্যাত হয়েছে নাকি? এটা আমার পক্ষে বলা শক্ত। কিন্তু একটা ব্যাপার হয়েছে, আমি ক্রমাগত নেগেটিভ চরিত্র করে যাওয়া সত্ত্বেও ইউজুয়ালি যারা খলনায়ক তাদের একটা মাস স্কেলে বাচ্চারা অপছন্দ করে, কিংবা প্রচুর ওই নেগেটিভ কাজকর্মের জন্যই একটা কি বলবো খারাপ লাগা তাদের সম্বন্ধে তৈরি হয়। কিন্তু যেহেতু আমার 10 বছর ধরে মিরাক্কেলটা চলেছে, এবং একটা রিয়েলিটি শোয়ে না মানুষ হিসেবে তুমি কেমন, সেটা অনেকটাই তুমি কাভার আপ করতে পারবে না। হ্যাঁ, তোমার অনেক বেশি হ্যাঁ, কারণ তুমি তো স্ক্রিপ্টেড কিছু করছো না, এক্সপ্রেশনগুলো। এবার সারাদিন ধরে তুমি যদি বকর বকর করো, যার জন্য ইন্টারভিউতে লোকে খানিকটা তার চেহারা পাওয়া যায় বলে, আমি নিজেকে একরকম ভাবে ধরো চাই, আমাকে লোকে এভাবে জানে, তার বাইরেও তো আমি একটা রয়েছি, যেটা আমার তুচ্ছতা রয়েছে, নিচতা রয়েছে, অন্য আর 5টা খারাপ গুণ রয়েছে, এগুলো আমি কাভার আপ করে তোমায় ইমপ্রেস করার চেষ্টা করছি বা মানুষকে ইমপ্রেস করছি। সেগুলো তখন ইন্টারভিউ আর রিয়েলিটি শোয়ে বেরিয়ে আসতে থাকে, যে মানুষ হিসাবে আমি কেমন, কোথাও না কোথাও রেগে উঠবই, কোথাও না কোথাও আমি কোনো একটা এমন কিছু করবো যেটা আমার করা উচিত নয়, এই এমন কিছুটা নয়টাকেই দেখানো হতে থাকবে। তা এই পাশাপাশি এটা চলার জন্যে বাচ্চাদের ক্ষেত্রে এবং অন্যদের ক্ষেত্রে আমি দেখেছি, ওই বললাম মানে গ্রামে গঞ্জে ধরো গেছি, বলেছে এই লোকটা মিঠুনেটাকে কি মারে বলে সবাই খুব হাসছে। মানে ওইটার সম্বন্ধে ওই ঘেন্না ভয়ের বাইরেও আমি আশীর্বাদের মতো জীবনে ভালোবাসা পেয়েছি। মানে আমার এই জীবনটার ক্ষেত্রে আমার মনে হয় এত কিছু তো পাওয়ার কথা ছিল না, যত ভালোবাসা পেয়েছি সেটা এত দুহাত ভরে মানুষ দিয়েছে, এবং সেটা আমার যোগ্যতার তুলনায় এত বেশি, তার জন্য আমি হাত জোর করে কৃতজ্ঞতা ছাড়া আর কি বা জানাতে পারি।
তার একটা বড় কারণ কিন্তু মিরাক্কেল। ওই সারাক্ষণ ধরে ওই যে মজার মধ্যে থাকা হচ্ছে, যারা নাকি অনেক জুনিয়র এবং তারা অনেকেই পরে প্ল্যাটফর্ম পেয়েছে, তাদের ক্ষেত্রে যে পজিটিভ সমালোচনার জায়গা থেকে আমি তাদের চেষ্টা করছি আমার জ্ঞান বুদ্ধি অনুযায়ী যে এটা করলে আরো ভালো হতে পারে সেটা শেয়ার করে নেওয়ার তার সাথে। জাজেদের সাথে আমার ব্যবহার, অ্যাঙ্কারের সাথে আমার ব্যবহার, এই সব কিছু মিলে এবং ওই মজার একটা জায়গার এতদিন ধরে দেখার পরে যে অ্যাকসেপ্টেন্সটা তৈরি হয়েছে, সেটা আমাকে ওই নেগেটিভ চরিত্র সম্বন্ধেও নিজের কেরিয়ারে বোর হতে দেয়নি। তার কারণ মানে ওটা তুমি বলছিলে না যে এটা স্টিরিওটাইপিক্যাল লাগে কিনা, আমি তো পাশাপাশি থিয়েটার করেছি, তাতে কেন্দ্রীয় চরিত্র করছি, সেগুলো তো মানে কি বলবো লাইফ টাইম চরিত্র। সক্রেটিসের চরিত্র করছি, তুগলকের চরিত্র করছি, কাজে এগুলো তো মানুষের কর্ণ করছি। হ্যাঁ, কাজে এগুলো তো মানুষ হিসেবে আমাকে কোথাও একটু একটু করে এনরিচ করছে, আর একটু বিশুদ্ধ করছে, আর একটু বড় মাপের করছে। তো এইগুলো তারপর টেলিফিল্ম হতো তখন, খুব রিচ একটা টেলিফিল্মের মানে 30-40টা টেলিফিল্ম করে কেন্দ্রীয় চরিত্র করছি, তাতে তো নেগেটিভ চরিত্র করছি না। কাজে সেইগুলোর মধ্যে দিয়ে যখন একটা জার্নি হচ্ছে, আমিও তো একজন অভিনেতার তো ওই অনেক জীবন বাঁচার একটা সুযোগ থাকে, সেই অনেক জীবন বাঁচার মধ্যে দিয়ে আমিও তো পরিপূর্ণ হয়ে উঠছি একটু একটু করে। আমি আমার তুচ্ছতা নিচতা একটা দিক না, টেলিভিশন আপনাকে অনেক রকম শেডসে দেখিয়ে, টেলিফিল্ম স্পেশালি বলবো, মানে টেলিভিশনে মেগা সিরিয়াল বা অন্যান্য কাজে হয়তো অতটা এক আকাশের নিচে ছাড়া আমি খুব বেশি কাজে বলবো না, নিজেকে ওই অর্থে এক্সপ্লোর করার জায়গা ছিল। কিন্তু টেলিফিল্মগুলো তো ওই একটা কমপ্লিসিটি দেখতে পাচ্ছি, সিরিজে কেন পারা যায় না সেটাও আমি বলছি। মানে সিরিয়ালে হয় কি, তার মধ্যে ডিরেক্টর চেঞ্জ হয়ে যাচ্ছে, স্ক্রিপ্ট রাইটার চেঞ্জ হয়ে যাচ্ছে, কাজে তুমি একরকম ভাবে ভাবলে আরেকজন এসে আরেক রকম ফিট করলো, আচ্ছা বলে আবার আরেক রকম করলে, আবার আরেকজন এসে বললো না এটা না আসলে ও এই, তখন আবার আরেক রকম করলে, কাজে অত মোচড়ের মধ্যে দিয়ে একজন ঠিক নিজে বুঝতে পারে না যে চরিত্রটাকে কিভাবে করবে। টেলিফিল্মে পারা যায়, কারণ ছোট স্পেসেরটা পারা যায়, ছবিতে পারা যায়, সিরিজে পারা যায়, কাজে ওগুলোর ওপর আমি জোর বেশি দেব অভিনেতা হিসাবে গ্রো করার। আর সিরিয়ালটা অনেকটা তোমার যে স্কিলটা তুমি রপ্ত করেছো সেটা দিয়ে ঝকঝকে করে একটা বিনোদন বা মনোরঞ্জক একটা কিছু তৈরি করছো, সেই জায়গায় ওটা অনেক বেশি ভূমিকা রাখে। আমি একেবারে শেষের দিকে চলে এসেছি আজকের আলোচনা, খুব ক্যান্ডিড, খুব সুন্দর একটা আড্ডা হলো। এবার এখন যে জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন, যে ক্যারিয়ারের যে জায়গায়, বা এখন সেইখান থেকে দাঁড়িয়ে আর নতুন কি পেতে ইচ্ছে করে, নতুন কিছু আলাদা করে মনে হয় যে এইটার একটা খিদে রয়েছে, এইটা একটা হলে ভালো হতো বড়? আমি না কখনোই সেটা ভাবিনি। আমার কাছে যেটা এসছে সেটা খুব সিরিয়াসলি করার চেষ্টা করেছি, কিন্তু আমি কখনো মানে কোনো গল্প উপন্যাস, মানে এই প্রশ্নটাও আমি অনেকবার করতে হয়েছে যে এই চরিত্রটার জন্য আমি অপেক্ষা করে থেকেছি, বা যদি কখনো এটা পাই। আমার সত্যি সত্যি ওরকম কোনো প্রাপ্তি নেই, বরং আমার নিজের সম্বন্ধে যতটুকু মাপ ছিল তার অনেক বেশি পেয়েছি। চারপাশের ধরন, কিন্তু এত বছর ধরে কাজ করছি তো, নতুন ছেলে মেয়েরা আসছে, হ্যাঁ, টেকনোলজি বদলে যাচ্ছে, অন্য ভাষায় কাজ করছি, কাজেই সেইগুলো সবসময় আমাকে কোথাও না কোথাও বোর্ডম থেকে তো বাঁচিয়ে রেখেছে বটেই, আর যেগুলো আসছে সেগুলো খুব চমকের মতোই লাগছে, মনে হচ্ছে এটা তো ভাবিনি। আচ্ছা, হঠাৎ করে আমি তোমায় বলতে পারবো না যে আমি অন্য ভাষায় এই মুহূর্তে কি কি কাজের অফারের মধ্যে আছি, কিন্তু সেগুলো খুব বড় মাপের কাজগুলো, মানে ভারতবর্ষের মধ্যে অন্যতম বড় মাপের কতগুলো কাজ, অন্য ভাষায় দারুণ সব চমৎকার নায়ক, তার ডিরেক্টর, তার প্রোডাকশন হাউস, সেগুলো এক্সপেক্ট করেননি কখনো এক্সপেক্টই করিনি। হঠাৎ করে একদিন মানে খুব পড়ে পাওয়া 14 আনার মতো আমার জীবনে। বিভিন্ন সময় আমার কাছে যখন এই ফোনগুলো এসছে, আমি প্রথমে মনে হচ্ছে ইয়ার্কি মারছি, এক্সপেক্টই করি। বিশাল ভারদ্বাজের যখন এসছে, আমি ভেবেছিলাম যে কেউ একটা ইয়ার্কি মারছে, কারণ তার দুদিন আগে আমরা সেই দিনই যেদিন বিশাল ভারদ্বাজের ওই আমার কামিনের জন্য আমার একটা করলো, মানে বললো যে একটা অডিশন নেব, তার আগের দিন আমরা বসে বিশাল ভারদ্বাজের ও সাথীরে গানটা নিয়ে একটা ক্যাফেতে আলোচনা করেছি। এবার আমি ভাবছি কেউ একটা এরকমভাবে ইয়ার্কি মারছে, আমার কলিগরা কেউ। কোনো একটা সময় যেমন যারা চাকরি করেন তাদের একটা সময় রিটায়ার করেন, তারা রিটায়ার করে তারপরে তারা বাড়িতে থাকেন, সংসারের সঙ্গে সময় কাটান। আপনি কখনো রিটায়ার করতে চান? জয় গোস্বামী সম্প্রতি এক জায়গায় বলেছিলেন যে আমি আর লিখবো না, আমি আর কোথাও কোনো অনুরোধে কোনো জায়গায় কোনো কিছুতে লিখবো না। সেরকম কি আপনি কখনো বলবেন যে আমি আর হয়ে গেছে, আর আমি অভিনয় করবো না? কখনো বলবো কিনা সেটা বলা শক্ত। রিটায়ারমেন্টের কথা কয়েকবার তো ভেবেছি বটেই। আমার পায়ে একটা ডিফেক্ট ছিল, হ্যাঁ, 2010-এ, একদিনে হয়নি, ওভারনাইট হয়নি, প্রায়
97-এ ধরা পড়ে এবং 2010-এ দেখা যায় আমার ডান পাটা 1.25 ইঞ্চি ছোট হয়ে গেছে বাঁ পায়ের চেয়ে। আমি দুরকম হিল পরে কাজ করতাম। আমার যত কমার্শিয়াল ছবিতে যত ফাইট দেখবে, এখন যদি আবার ফিরে দেখবে লাস্টের ক্লাইম্যাক্সে চেস শুরু হলেই আমি কয়েক পা দৌড়ে পড়ে যেতাম, তারপর বাকিটা লেংচে লেংচে করতাম, কারণ আমি দৌড়তে গেলে এমনিতেই আমি আমার লিম্পিংটা আটকাতে পারতাম না। 2010-এ আমার এই বল আর সকেট দুটি টাইটানিয়ামের বসানো হয়, টোটাল হিপ রিপ্লেসমেন্ট। তা তখন আমি কিন্তু জানি যে যখন নাকি অপারেশনটা করাতে যাচ্ছি, এটার আমার ধারণা ছিল যে আমি এরপরে হুইল চেয়ারেই চলে যাব। তখন আমার মনে হলো আর কি করতে পারি। তার আগে আমাদের একটা ব্যান্ড ছিল, আমার মনে হচ্ছে আমি শুরুতে মানে কিছু বছর নাটকে শুট দিয়েছি, কাজে আমি হয়তো গান লিখতে পারবো, স্ক্রিপ্ট লিখতে পারবো, কখনো ডিরেকশনে হয়তো ট্রাই করব, কিন্তু অভিনয়টা আর করতে পারবো না, এটা ধরে নিয়েই তারপরে আবার এমনকি উইঙ্কল টুইঙ্কলের তখন শোয়ে ডিরেক্টর অন স্টেজ বলেন যে এটা আমরা লাস্ট শো বলে ডিক্লেয়ার করে দিচ্ছি। তারপর আবার হয়, আবার 2014 অবধি করি, কারণ 2.5 মাসের মাথায় রিকভারি এতটাই ভালো হয় যে আমি নাচের শুটিং করি ওই অপারেশনের 2.5 মাসের মাথায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। ইউটিউবে সেই গানটাও রয়েছে, ছবিটা বেরোয়নি, গানটা রয়েছে। যাই হোক, তা পরবর্তীকালেও যখন কোভিড, তখন অনেকেরই মানে আমাকে যেরকম বন্ধুরা বলেছে যে মুখে যদি আলো না এসে পড়ে, যদি মেকআপের গন্ধ না পাই তাহলে তো মরে যাব। আমার কখনো মনে হয়নি ওটা আমার কাছে অতটা জরুরি। ওই সময়টায় আমার প্রত্যেকদিন সকালবেলা আমার স্ত্রী বলতো যে স্নান টান করে দইয়ের ফোঁটা দিয়ে তুমি সিনেমা দেখতে বসে যাও, দিনে 5টা-6টা করে মোবাইলে আমি ছবি দেখছি, বিকেলবেলা ছাদে উঠে 1 ঘন্টা এক্সারসাইজ করছি, 13 কেজি ওজন কমিয়ে ফেললাম, আর টাইমলি খাওয়া দাওয়া করছি, বই পড়ছি। কাজে অবসর সময় তুমি যদি আমাকে এই ঘরটা একটা চেয়ারে বসিয়ে রেখে দাও না, সারাদিনের পরেও দেখবে আমি বোর হইনি। আমি নিজের জগৎ নিয়ে একটা বই থাকলে বা যদি একটু গান শুনতে পারি, আমি চমৎকারভাবে সময় কাটাতে পারি, আমি বোর হই না কিছু এখনো অবধি। কালকেই হয়তো বদলে যাব। কাজেই বহুবারই আমার এরকম মনে হয়েছে, ধরো কোনো ওয়ার্কিং ফিল্ডে গিয়ে আমার মনে হচ্ছে যে আমরা যেভাবে কাজ করে এসেছি তার থেকে তো ক্রমশ বদলাতে বদলাতে যাচ্ছে, একটু বিরক্তই হয়ে গেলাম। বা যে কাজগুলো আসছে সবসময় স্ক্রিপ্ট পড়ে বোঝা গেল না, কাজটা করতে গিয়ে দেখলাম মোটেই ভাল লাগছে না, এবং যারা কাজ করছে চারপাশে অতটা হয়তো তৈরি নয়। আমি হয়তো ভালো অভিনেতা নই, কিন্তু ভালো কাজ সম্বন্ধে একটা ধারণা হয়েছে, তো বুঝতে পারছি ইউনিটটা। তো সেখানটায় তখন মনে হচ্ছে এই কাজটা করতে হচ্ছে কেন কাজ করতেই হবে, না করলে কি হয়। তা একটা ওই রকম আসে। কিন্তু অভিনেতার ক্ষেত্রে একটা মজা হচ্ছে যে প্রত্যেক বয়সেরই তো কিছু না কিছু চরিত্র থাকে। কাজেই পরবর্তীকালে আবার দেখেছি খুব ভালো একটা চরিত্র এসছে, তখন মনে হয়েছে যে ভাগ্যিস একদম মানে সাইনবোর্ড লাগিয়ে বন্ধ করে দিইনি, তাই তো এই কাজটা করলাম, কত এনজয় করলাম, আবার কত নতুন অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেলাম, নিজেকে এক্সপ্লোর করতে পারলাম। কাজেই ওই জার্নিটা একটা দোলাচলের জায়গা থাকে, মানে যতদিন কর্মক্ষম থাকবেন ততদিন ওই জার্নিটা থাকবে। হয়তো এই মুহূর্তে তাই, মানে যে কোনো মানুষের স্টেটমেন্টই জানবে সেই মুহূর্তে স্টেটমেন্ট। আজকে বিকেলে আমি বদলে যেতে পারি মানুষ হিসেবে, এই মুহূর্ত অবধি যা বলছি এগুলো বিশ্বাস করে সৎভাবেই বলছি। ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ রজতাভ দত্ত ছিলেন, এখনো আছেন। তো তার নানা রকম অভিজ্ঞতার কথা জানতে পারলাম, শুনলাম। আপনারা অবশ্যই আজকাল .in-এর সঙ্গে থাকুন। আমরা দ্রুত পরবর্তী পডকাস্টের এপিসোড নিয়ে ফিরে আসব। ধন্যবাদ।